আহ, শুনতে পাচ্ছ তো আমাকে? হুম, পাচ্ছি। লাইভ হয়ে গেছি আমরা। ওকে, আজকে এপিসোডে একজন হয়তো গেস্টও আসতে পারে, এটা এখনো শিওর না। তার সাথেই কথা বলছিলাম আর বলো কি। কি, এটা তো বিশাল সারপ্রাইজ। হ্যাঁ, ওইটা একটা সারপ্রাইজ, আরো একটা সারপ্রাইজ গেস্ট কি আছে। পরিচিত নাকি, মানে আমার পরিচিত না, আমার পরিচিত না? না, তোমার পরিচিত না, তোমার সাথে তার দেখাও হয় নাই, কথাও হয় নাই। সে এমনিতে বাহ, ইয়াতে দারুণ ব্যাপার। মাঝে মধ্যে গেস্ট হিসেবে আসছিল অ্যানিমে কোয়েস্টেতে। এখানে হুম সে হুম হয়তো যদি আসে তাহলে সে এখানকার প্রথম গেস্ট হয়ে যাবে। প্রথম গেস্ট হয়ে যাবে। বাহ, দারুণ দারুণ। হ্যাঁ, তাকে অভিনন্দন। হ্যাঁ। দেখা যাক সে আসতে পারে কিনা। যাই হোক, আমরা তাহলে আমাদের আজকের পর্বের ইয়া শুরু করে দিই। ফার্স্টে হচ্ছে কি কি দেখলাম এই সপ্তাহে। এই সপ্তাহে মুভি একটা হচ্ছে হলিউড মুভি দেখছি, আর একটা হচ্ছে অ্যানিমে মুভি দেখছি আর কি। আহ, আচ্ছা, অ্যানিমে মুভিটার নাম হচ্ছে সোর্ড অফ দ্য স্ট্রেঞ্জার। এটা মানে তুমি দেখতে অনেক আগে, এটা অনেক আগের মুভি আর কি। হ্যালো? খেয়াল আসতেছে না আসলে। ছবি টবি দেখাও। ছবি না? আচ্ছা, দাঁড়াও, একটু হ্যাঁ, ওয়েট করো। মাপ পান না হইলে এটাও দেখাইতে পারো। এটা বোন স্টুডিও। আচ্ছা, তাহলে ট্রেলারটা দেখায় দাও নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওটাই দেখতেছি, দাঁড়াও। এটা দেখার কথা তোমার, কারণ এটা অনেক আগের এবং এটা বেশ ফেমাসও। আচ্ছা, এটা এমভি আছে, ট্রেলার কই? পাইছি ইংলিশ ট্রেলার। আচ্ছা, এটা শুরু করে দেই। প্রেজেন্ট, শেয়ার স্ক্রিন, শেয়ার স্ক্রিন। ওকে, আচ্ছা, ফুল স্ক্রিন না করি, এভাবে দিই। গুড। এটা ইংলিশ ট্রেলার, সো জাপানিজ না, ইংলিশ ডাব ডাব দেখাবে আর কি। উইয়ার্ড অবস্থা। Immortality, you say? So that's how it all began. Find the child first, then rid ourselves of those wretched Ming. Why were those men chasing you? Is that all there is? The best swordsman this country has to offer? We finally meet. I'm so very tired of waiting. ওকে, দেখলাম আমরা। এখন তোমার ইনিশিয়াল থট কি, বা তোমার মানে মনে আসছে যে দেখছো কিনা এটা? আমার আসলে ঠিক মনে, দেখলেও বহু আগে দেখছি, আমার মনে আসতেছে না। তবে হ্যাঁ, আহ, ইসের কথা মনে আসতেছে খুব, অ্যাফ্রো সামুরাই দেখছিলাম। অ্যাফ্রো সামুরাই আচ্ছা, আচ্ছা।
সামুরাই অ্যাকশনের মতো মধ্যে আর কি, ভালো লাগছিল। তো হুম, আফ্রো সামুরাইয়ের কথা মনে করার অন্যতম কারণ হচ্ছে রিসেন্টলি হচ্ছে আফ্রো সামুরাই আবার তোমার রিলিজ হচ্ছে, নতুন একটা হুম, হুম। এডিশন। সেটা আচ্ছা, কারা এটা রিলিজ করতেছে জানতাম না। একটু দেখি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে কারা রিলিজ করতেছে। নেটের অবস্থা জঘন্য। সমস্যা নাই। দাঁড়া এক সেকেন্ড, কারা রিলিজ করতেছে? সেভেন সিজ এন্টারটেইনমেন্ট হচ্ছে আচ্ছা, আগেরটা রিলিজ করছিল, এবারেরটা রিলিজ করতেছে হচ্ছে এখানে কি ডিরেক্টর সেমই থাকবে, শিনিচিরো ওয়াতানাবেই থাকবে নাকি অন্য কেউ হবে? না না না, অ্যানিমে না, এটা হচ্ছে তোমার মাঙ্গা রিলিজ করতেছে, মাঙ্গা। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু এটা তো আমার যতদূর মনে পড়ে সামুরাই চ্যাম্প্লো অরিজিনাল ইয়া ছিল, ওয়ার্ক ছিল, মানে কোনো কিছুর সামুরাই উপরে সামুরাই চ্যাম্পলো না, অ্যাফ্রো সামুরাই ও সরি, সরি, আফ্রো সামুরাই। অরিজিনাল আচ্ছা, আচ্ছা, ওয়ার্কে আচ্ছা, রিলিজ নতুন নতুন ভার্সন। আচ্ছা। সেটা হচ্ছে তোমার যে কমিক্স গুলো যেরকম এই সাইজের হয়, হুম, হুম। ওই সাইজে তোমার হচ্ছে রিলিজ করতেছে। সম্ভবত 2টা বা 3টা ভলিউমে রিলিজ হবে, এর বেশি হয়তো। কিন্তু সুন্দর। তুমি দেখলে বুঝবা যে হুম, খুবই সুন্দর করে কম্পাইল করছে। তার আচ্ছা। ছবিগুলো, অ্যাকশন বেশ ভালোই ছিল। যখন এটা বের হয়েছিল তখন অ্যানিমেশনে বেশ ভালোই দেখাইছিল। এটা মুভি দেখছিলাম আফ্রো হুম, সামুরাইয়ের, দারুণ আচ্ছা। একটা মুভি ছিল। এটার মধ্যে অ্যাকশন সিকোয়েন্স গুলা তুমি দেখলে বুঝতে হুম, পারবে। হুম। না, তো এইটারও ওটাই এই সোর্ড অফ দ্য স্ট্রেঞ্জারেরও তোমার হচ্ছে হ্যাঁ, এটা অ্যাকশন রিলিজ করছে সিকোয়েন্স হচ্ছে গুলো তোমার। বেশ ভালো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো হুম, এই আফ্রো বলো, সামুরাই বলো। এই নতুন রিলিজটা করতেছে টাইটান কমিক্স। টাইটান আচ্ছা। কমিক্স রিলিজ করতেছে। তো মানে এখানে একটু আহ, রঙেরও ছোঁয়া আছে। ওই ধরো যেখানে একটু রক্ত সেখানে কিছু ছিটে লাল রং, এরকম আর কি, কালোর মধ্যে। নট আনসেন্সর টু না, সেন্সর কালারফুল, ভার্সন? বাট কিছু ওই টুটন। সেন্সর্ড ভার্সন কিনা আমি জানি না, বাট মনে হয় না সেন্সর্ড ভার্সন। আর এসব আচ্ছা, বই আচ্ছা। তো নর্মালি হচ্ছে তোমার 18+ হয়, সো কারণ এই হুম, কাটাকাটির জন্যই, সো সেন্সর্ড হওয়ার কথা না। হুম। বাট রিলিজটা ভালো, আচ্ছা, আমি আচ্ছা। হয়তো কালেক্ট করব সামনে। একটু এক্সপেন্সিভ দেখে করা হচ্ছে না হুট করে, হুম, হুম। বাট জিনিসটা আসলে কালেকশনে রাখার মতো। আচ্ছা। এনিওয়েজ, বলো তুমি আর কি একটা দেখছিলে, ওটা বলো। আচ্ছা, সোর্ড অফ দ্য স্ট্রেঞ্জারের কাহিনী বলি আগে। সোর্ড অফ দ্য স্ট্রেঞ্জারের কাহিনী হচ্ছে একটা বাচ্চা ছেলেকে নিয়ে দেখায় যে বাচ্চা ছেলেটা আর কি কোনো একটা ফোর্সের কাছ থেকে পালায় বেড়াচ্ছে, এবং তার সাথে একজন সামুরাইয়ের দেখা হয় যে কিনা হচ্ছে তোমার আহ, তার সোর্ডটাকে একটা চার্ম দিয়ে বেঁধে রাখে যাতে করে কেউ, মানে সে সোর্ডটা আর কি ড্র করতে না পারে। তো এই অবস্থায় হুম, ওদের উপরে আক্রমণ হয়। তারপরে হুম। আস্তে আস্তে কাহিনী আনফোল্ড হয় এবং জানা যায় যে কেন ওই ছেলেটাকে একটা আহ, একদল লোক ইয়ে করতেছে, পার্সু করতেছে, এবং কি বলে হচ্ছে হুম, কেন হুম। ওই ওই সামুরাইটা হচ্ছে খুন এরকম করার চেষ্টা করছে। খুন না, হ্যাঁ, সামুরাইটা আর কি ওই বাচ্চাটাকে ইয়ে করতেছে আর কি, প্রোটেক্ট করতেছে, কিন্তু তারও একটা পাস্ট আছে। ওই পাস্টটা অত ভালো মতো দেখায় না যদিও, তারপরও আহ, মানে ইয়ে আছে আর কি, ইন্টারেস্টিং, কাহিনীটা ইন্টারেস্টিং। আর আরে এই এটা অতীত হুম, জিনিসটাই তো কমিক্স বা মাঙ্গা বা অ্যানিমের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। অতীতে কি হ্যাঁ, হ্যাঁ, হয়েছিল তার উপরে হ্যাঁ, অনেক কিছু অতীতে, নির্ভর করে। হ্যাঁ, হ্যাঁ, অতীতে কি হয়েছিল দেখায়, শেষের দিকে দেখায় আর কি। দেখা যায় সব মানে যে থেকে সামুরাইটা। ওগুলা হ্যাঁ, তোমার বইলো না, স্পয়লার বইলো না। সব থেকে হুম, মজা হুম, হয় যে তোমার ওই যে কি থাকে না, স্পোর্টস মাঙ্গা গুলো যে থাকে বা অ্যানিমে গুলো থাকে, হ্যাঁ, সেখানে হ্যাঁ, দেখায় যে তোমার অতীতে ওর বাপ কি ছিল। হ্যাঁ, যে নায়ক হুম, হুম, নায়ক তো সে খুব পাওয়ারফুল। দেখা ওর বাবা, হুম, হুম, বাবা হচ্ছে আরো বড় বস ছিল। হ্যাঁ, হয়তো আচ্ছা, সে কোনো ওইরকম চ্যাম্পিয়নশিপও জিতে নাই অত, কিন্তু বস ছিল। যেমন ধরো তোমাকে যদি আমি এক্সাম্পল দিই,
ইনিশিয়াল ডি বলে একটা অ্যানিমে ছিল। ইনিশিয়াল ডির হ্যাঁ মধ্যে দেখছি। যে নায়কের বাবা তাকুমি, ফিজুয়ারা তাকুমির বাবা বুনতা। ফিজুয়ারা বুনতা হচ্ছে তোমার সে বিশাল ড্রাইভার ছিল। হ্যাঁ, সে হচ্ছে চ্যাম্পিয়ন ছিল ওদের ওই রাস্তায়। হ্যাঁ, তো সেইটা তো সবসময় মানে কয়েক এপিসোড পর পরই হচ্ছে ওর পুরান বন্ধুরা মনে করায় দেয়। ওর হচ্ছে নায়কের যে যারা হচ্ছে সতীর্থ ড্রাইভার, তারা হচ্ছে ওর ইতিহাসের কথা বলে যে এরকম একটা ছিল লিজেন্ডারি। হ্যাঁ, দেন তোমার হচ্ছে প্রিন্স অফ টেনিস। প্রিন্স অফ টেনিসের ভদ্রলোকের নাম আমার মনে নাই, যে হচ্ছে তোমার আচ্ছা। নায়কের বাবা ছিল। বাট নায়কের বাবা বিশাল একটা ভালো টেনিস প্লেয়ার ছিল এবং সে তোমার হচ্ছে রিটায়ারমেন্টে চলে যায়। দেন তোমার রিসেন্টলি তুমি যদি দেখো শকুগেকি নো সোমা, শকুগেকি নো সোমার যে নায়কের বাবা, সেও হচ্ছে বিশাল বড় কুক ছিল। ঠিক আছে, আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা। পাস্ট, ইতিহাস, অতীত, হ্যাঁ, অতীত আছে বলেই এই নায়করা বর্তমানে কিছু করে করে ঠরে খাচ্ছে আর কি, বুঝছো? হ্যাঁ যাই হোক, বুঝতে পারছি। তোমার অতীতের কথা শুনে আমার এটা মনে পড়ে গেল আর কি। এই স্পোর্টস অ্যানিমেতে আচ্ছা। বা মাঙ্গাতে বিশেষ করে এই জিনিসটা খুব মানে থাকেই, অলমোস্ট অনেকগুলোতেই এটা আমি দেখছি যে আছে। আর আচ্ছা। যদি না থাকে, ইন দ্যাট কেস হচ্ছে তোমার দেখা যায় কোন সিনিয়র কোন লোক খেলোয়াড় ছিল তাদের স্কুলে বা টিমে, যাকে দেখে খুব হাইলি ইন্সপায়ার্ড হয়েছে, ওর লেভেলে যাই পৌঁছাইতে চায়, অথবা আচ্ছা। ও কোনো আইডল মানে কান্ট্রি আইডলের সে প্রতিভায় মুগ্ধ হয়ে, ঠিক আছে। একমাত্র মনে হয় ব্লু লকি দেখলাম যে একটু আলাদা, যেটার মধ্যে কোনো আইডল ফাইডল ওরকম রাখে নাই, কোনো কারো ওর আচ্ছা। বাপও অত মানে খেলোয়াড় না বা কিছু, বা অতীত ইতিহাস নাই কোনো। এরা হচ্ছে আচ্ছা আচ্ছা। নতুন করে খেলোয়াড় ক্রিয়েট করার চেষ্টা করতেছে। যাই হোক, সরি, বলো। হ্যাঁ সমস্যা নেই সমস্যা নেই, ওকে। মাঝে মধ্যে সাইড ট্র্যাক হবে, এটা ব্যাপার না। আর হচ্ছে এরপরে নেক্সট হচ্ছে হলিউড মুভি একটা দেখছি, ওটার নাম হচ্ছে লাস্ট নাইট ইন সোহো। লাস্ট নাইট ইন সোহোটা আমার কাছে প্রথমে মনে হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার হবে, শেষের দিকে যায় ওটা হরর হয়ে যায়। আর একটা আচ্ছা। টুইস্টও আছে লাস্টে, যেটা আনএক্সপেক্টেড ছিল আর কি। ভালোই লাগছে আমার কাছে। তো এটার কাহিনী হচ্ছে এরকম, একটা মেয়ে, সে লন্ডনে হচ্ছে ফ্যাশন ডিজাইনিং পড়তে আসে। সে তার মা হচ্ছে একটা ইয়ে ছিল আর কি, মাও ছিল এরকম। তবে তার মার একটা মেন্টাল ডিসঅর্ডার ছিল, যে কারণে সে আত্মহত্যা করে। তো এরপরে যখন সে লন্ডনে আসে, লন্ডনে এসে মেয়েটা বিভিন্ন রকম একটা কি বলবো আধিভৌতিক অবস্থার মধ্যে পড়ে। ফার্স্টে সে হচ্ছে দেখে যে সে ড্রিম দেখে মনে হয় যে সে মানে স্বপ্ন দেখছে আর কি, কিন্তু এই স্বপ্নগুলো আস্তে আস্তে সত্যি সত্যিকারের ইয়াতে রূপ নেয় আর কি, অনেকটা এরকম মনে হয় তার কাছে। তো এরপর সে এই এই রহস্য উদ্ধারের চেষ্টা করে যে কেন হচ্ছে সে এই স্বপ্নগুলো দেখতেছে, এবং তার আস্তে আস্তে মেন্টাল ব্রেকডাউন হয়ে যায়। এটাই আর কি। আর তার সাথে তার রুমমেটরাও খুব একটা ভালো ব্যবহার করে না, সেই জন্য সে হচ্ছে একটা ইয়াতে যায়, নতুন একটা জায়গায় যায়, যেখানে যে সে হচ্ছে একটা বাসা রুম ভাড়া নেয়। এই রুম ভাড়া নেওয়ার পর থেকেই হচ্ছে তার এই কাহিনী শুরু হয়ে যায় আর কি। তো এটা আমার কাছে ভালোই লাগছে, এবং এটা আমি 10-এ 8 দিব রেটিং আর কি। আর তুমি যদি না দেখে থাকো দেখতে পারো। 10-এ 7 দিচ্ছে, খারাপ নাই। আইএমডিবিতে 10-এ হরর 10-এ মানে 7। হুম। হরর মুভি সাধারণত দেখা যায় 6 পাইলেই সেটা যথেষ্ট ভালো, 5.5-6। হ্যাঁ হ্যাঁ, এটা মানে তোমার ওগুলো টিপিক্যাল দেখে হরর মজা মুভি লাগে। না। তো যেহেতু এটা টিপিক্যাল হরর মুভি না, এটা অনেকটা, যেটা বললাম তোমাকে, সাইকোলজিক্যাল থ্রিলার ছিল প্রথম দিকে, আস্তে আস্তে এটা হররের ইয়াতে পর্যায়ে পড়ে যায় আর কি। এটা দেখতে হবে ট্রেইলারটা। আসলে। নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন হয়ে যাওয়ার পর থেকে এই গ্যাঞ্জামটা হয়েছে আর কি। এখন আর ওই কিসে গেঞ্জাম? ইংরেজি মুভি কম দেখা হয় আগের থেকে। বললাম যে আচ্ছা আচ্ছা। নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনটা হয়ে যাওয়ার পর থেকেই এখন একটু হুম হুম ইংরেজি হুম। মুভি দেখা হয় কম। আচ্ছা তো আচ্ছা। হোয়াট এভার, সেরকম ভালো হলে দেখা যাবে, দেখি। হুম হুম। দেখো। লিস্টে থাকলো। ভালোই। তোমার হচ্ছে কি বলে, যেটা বলবো করে ভুলে গেলাম। না, এটা হচ্ছে তোমার ব্রিটিশ মুভি দেখা গেল, ব্রিটিশ মুভি।
তোমার মাইক সরি, মিউট এখনো। ও সরি সরি, হ্যাঁ, আমি হ্যাঁ ব্রিটিশ মুভি। ব্রিটিশ মুভির জন্যই অ্যাকসেন্ট শুনে বোঝা যাচ্ছিল যে ব্রিটিশ মুভি। ও আমাদের আচ্ছা এই চলে আমাদের, আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ হুম। আমাদের গেস্ট চলে আসছে, আমরা তাকে আমাদের স্ট্রিমে অ্যাড করে নিই। ফারদিন সান ফ্রম অ্যানিমে কোয়েস্ট, ওয়েলকাম টু Hello, আওয়ার মিডিয়া অভিনন্দন। পডকাস্ট। thank you. It's been an honor. Don't really know what to talk about today. আমরা এই আপাতত আমাদের কি কি দেখলাম এটা নিয়ে আলোচনা করতেছি। যে গত সপ্তাহে আমি আমারটা বললাম, এখনো প্রান্ত বলে নাই, প্রান্ত বলবে, না, তারপরে আমাদের তুমি এখন বলতে পারো। যেহেতু হুম। অতিথি আসছে তাকে প্রথম সুযোগ দেওয়া হবে যে সে কি কি হ্যাঁ দেখছে। হ্যাঁ হ্যাঁ আমাদের আসলে হ্যাঁ তোমার ইসের ফরম্যাটে তেমন কোনো মানে সিরিয়াস ব্যাপার নাই। আমরা প্রতিদিন কি আমরা দেখলাম অ্যানিমে মুভি, কি বই পড়লাম, কি হচ্ছে বই কিনলাম, বা এগুলো নিয়ে কথা বলি। মাঙ্গা, অ্যানিমে হ্যাঁ, মাঙ্গা নিয়ে বেশি কথা বলি, এছাড়া মুভিজ এন্ড এমনি বুকসও নর্মাল আছে। বই বা নর্মাল মুভিও নিয়েও কথা হয়। হুম, হুম। তো সেটাই মানে আপনার কি কি অ্যানিমে দেখলেন বা মুভি দেখলেন বা ড্রামা সিরিজ, সেটা নিয়ে বলতে পারেন। Well, recently আমার তেমন কোনো anime দেখা হচ্ছে না, like compared Okay, to few years ago. এখন anime দেখা বলতে গেলে কমাই দিছি অনেকটা, but আচ্ছা anime এর বদল like this is going off topic now, but like এখন হুম, না like না, শিওর আমি শিওর, recently অফ টপিক নো ইয়েতে প্রবলেম। so ইয়েতে কি বলে like anime বাদে এমনি অন্যান্য মুভিজ দেখা হচ্ছে আমার রিসেন্টলি, যেমন আচ্ছা I have like কিছুদিন আগে ইয়ে দেখলাম সেভেন, ওই যে ব্র্যাড পিট আর হ্যাঁ হচ্ছে হ্যাঁ মর্গান ফ্রিম্যানের মুভিটা দেখলাম, সো ওটা রিয়েলি তো লাইক অনেক দ্যাট। আগের মুভি, অনেক হ্যাঁ, আগের অনেক মুভি। আগের মুভি। আই হ্যাভ বিন মিনিং টু, অনেকগুলি মুভি অ্যান্ড অ্যানিমে আমার ইয়াতে পিসির মধ্যে আমি সেভ করে রেখেছি, দেখা হয় না, দেখবো দেখবো করে। হ্যাঁ। এটা আমাদের সেভেন সবারই ভালো হয়। মুভি, সেভেন দারুণ মুভি। সেভেন আমি দেখছিলাম আরো আগে, 2012 14-14 সময় দেখছিলাম বোধহয়। মানে ওই দিন একটা মুভি ম্যারাথন করতেছিলাম আমি। সেভেন দেখলাম, তারপরে আরো কি কি জানি মুভি দেখছিলাম ভালো ভালো। সেভেন মুভিটা খুবই ভালো লাগছিল, বেশ একটা ডার্ক টোনের মুভি এবং অ্যাক্টিং লাস্টে তো অবশ্য একটা ইমোশনাল সিনকে কেন যে মিম বানা দিল সবাই, আমি সেটা বুঝলাম না। এখন মানুষের What's in the box? মানুষের এই ট্যালেন্ট আছে যে সবকিছু থেকে আনন্দ খুঁজে বের করতে পারে। এটা খারাপ না। That's true. ওকে, আবার কিছুদিন আগে ইয়েও দেখছিলাম, ওই যে নাইভস আউট, ড্যানিয়েল ক্রেগের। নাইভস আউটের সিকুয়েলটা তেমন একটা ভালো করে নেই, বাট প্রিকুয়েলটা ভালো ছিল। হ্যাঁ, নাইটস আউট এটা কোনটা জানি, আমি নাম শুনিনি নাকি মনে হচ্ছে। আরে ওই যে ডিটেকটিভ থাকে, যে একটা খুন হয়, তারপরে হচ্ছে যে ড্যানিয়েল ক্রে আসে। ও ক্রেগ নাইভস না, আউট, নাইভস আউট, নাইভস আউট, নাইভস আউট, নাইটস আউট, নাইটস আউট শুনছিলাম কি। ওইটা খারাপ, হ্যাঁ মোটামুটি সেকেন্ড, ভালোই ছিল আর কি। সেকেন্ডটা আমি সেকেন্ডটা দেখি নাই। অতটা ভালো লাগে না আমার কাছে। আমার কাছে ফার্স্টটাই মোটামুটি যথেষ্ট একটু ভালো মনে হয়েছে। যাক, তাহলে কষ্ট করে দেখার ঝামেলা মিটলো। না, আমাদের মানে টক শো করার এই তো উদ্দেশ্য, যে আমরা যাতে ঝামেলা এড়াইতে পারি আর কি, তাই না? একজন একটা দেখে যদি একটা অভিজ্ঞতা অর্জন করে ফেলে এবং সেখান থেকে একটা ভার্ডিক্ট পাওয়া যায়, যদিও এমন হতেই পারে যে এক এক জিনিস এক একজনের কাছে ভালো লাগে, সেটা হতেই পারে। যাক, আর আর কি কি দেখলেন? আর ভিলেন সাগা দেখবো বলে দেখতেছি না এখন, আমি ভাবতেছি ভিলেন সাগা সিজন 2টা একদম পুরো শেষ হলে তারপর একসাথে বিঞ্জ দিব, বাট আমি মাঙ্গা পড়ে ফেলছি, আই রিয়েলি নো দ্য স্টোরি, সো এমন না যে অ্যানিমে দেখাই লাগবে আমার। মাঙ্গা প্রবাবলি শেষ হয় নাই, তাই তো? মাঙ্গা শেষ হয় না এখনো। হ্যাঁ, মাঙ্গা হচ্ছে আমি দেখলাম 12টা ভলিউম ইংরেজিতে রিলিজ হয়েছে। ওই 12 মানে 24টা আর কি, একটার মধ্যে দুটা করে। তো এটা শেষ হয় নাই দেখে আমি আর কালেক্ট করলাম না, কিন্তু ওরা বলতেছে যে এখন আবার ওই অমনিবাস এডিশন টাইপের একটা করে বের করবে, বড় স্পেশাল এডিশন, ওই যেরকম ইসের নভেলের মতো। বার্সাক, তারপরে হচ্ছে না নভেল না, এটা হচ্ছে কম্পেন্ডিয়াম কালেকশন আর কি। ওই বার্সাকে যেরকম বড় ভলিউম করছে না, ব্ল্যাক কালারের ডিলাক্স এডিশন গুলা, বা হচ্ছে হেলসিং এর একটা করছে লাল রঙের বেশ বড় একটা বাইন্ডার, 5টা করে ভলিউম নিয়ে মনে হয়, বা ফেয়ারি টেইল, তারপর ইসেরও করছে একটা কলোসিয়াম এডিশন, ওই যে কি বলে অ্যাটাক অন টাইটানস, এরকম ইসেরও ভিনল্যান্ড সাগারও একটা করতেছে, যেটার দাম তারা বেশ ভালোই রাখছে। তো দেখি আসলে পরে দোকানে গিয়ে উল্টে পাল্টে দেখতে হবে কাহিনী কি। কিন্তু ভিনল্যান্ড সাগার আর্ট ওয়ার্ক আমার খুব ভালো লাগছে,
হয়তো একটা সময় গিয়ে কালেক্ট করবো। এখনো পড়া হয় নাই, পড়ারও ইচ্ছা আছে। বেশ বেশ ভালো। ওকে রিসেন্টলি একটা জিনিস হ্যাঁ। দেখলাম আমি, সরি টু কাট ইউ অফ নাজমুল ভাইয়া, বাট না ভাই বলো রিসেন্টলি একটা আমি জিনিস দেখতেছি, অ্যাটলিস্ট ফর মি, আমি এই জিনিসটা খুব খেয়াল করতেছি, যেটা হচ্ছে যে লাইক অ্যানিমের এখন এমন অবস্থা হয়ে গেছে, ইটস লাইক লেটস টক অ্যাবাউট ওয়ান পিস। যেমন ওয়ান পিসের লেটেস্ট কয়েকটা এপিসোড আমি দেখতেছি, এখন যেরকম অবস্থা, লাইক একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যেতে লাইক একটা লাইক মানে কি বলবো, একটা টপিক শেষ করতে ওদের বলতে গেলে 2 এপিসোড লাগে একটা টপিক শেষ করতে। লাইক এত ভাবে টানতেছে ওরা, দ্যাটস লাইক আই আন্ডারস্ট্যান্ড যে লাইক হচ্ছে মাঙ্গার সাথে ক্যাচ আপ করার জন্য এটা করতেছে না, বেশি কট আপ হয়ে যাবে, বাট লাইক হইতেছে আসলে মানে মানে একটু বেশি পেসিংটা স্লো হয়ে যাচ্ছে, তো ইটস গেটিং রিয়েলি বোরিং। যে এমন একটা পর্যায়ে চলে গেছিল লাস্ট কয়েকদিন আগে, আমার এত জিদ উঠছিল যে আই রিয়েলি ওয়ান্টেড টু সি দ্য ফাইট বিটুইন কাইডো এন্ড লুফি, বাট এত টানতেছিল এক্স্যাক্টলি ভাই, আমি মাঙ্গা পড়ে ফেলি, তোর ভালো লাগতেছে না। না, এই ভুল করলে আবার ঝামেলা আছে। মানে ওয়ান পিসের সমস্যাটা হচ্ছে কি, ওয়ান পিস আমরা যখন দেখছি, ইভেন আমরাও যখন দেখছি, তখন আমার কাছে খেলা আছে, আমার 310 পর্ব নিয়ে আমি দেখা শুরু করছিলাম হাতে, এবং কয়দিন 3 দিনের মধ্যে মনে হয় 200 পর্ব দেখা হয়ে গেছিল। তা আমি Wow. পরে পজ দিছি যে না, এটা দেখা যাবে না, কারণ দেখে ফেললে শেষ হয়ে যাবে। তো এইভাবে আসলে পজ দিতে হয়। আমি একটা সময় যখন থ্রিলার বার্ক চলতেছিল, ওই যে আর্ক, থ্রিলার বার্ক আর্ক, গেক্কো মরিয়ার, হ্যাঁ, তখন গিয়ে আমার ওইরকম হয়েছিল যে অ্যানিমে ওইখানে শেষ আর নাই, ঠিক আছে, কত আর জমিয়ে রাখা যায়, এই এমন জিনিস যে একবার দেখা শুরু করলে তো আর আটকে রাখা যায় না। তো গেক্কো মরিয়া আর কি আমি তারপরে মাঙ্গা পড়া শুরু করছিলাম, এবং আমার হচ্ছে মাঙ্গা পড়ার স্টার্ট ওইখান থেকে। এর আগে আমি মাঙ্গা পড়ার কখনো মানে সাহস করি নাই যে মাঙ্গা পড়বো গিয়ে, এটা মানে পড়া তো আর দেখার থেকে পড়াটা একটু ডিফিকাল্ট। তো আমি মাঙ্গা পড়া শুরু করার পর থেকে আমি গেক্কো মরিয়া আর্ক সেট করে ফেলছি মাঙ্গায় পড়ে। তো পরে মনে হইলো যে না, এইভাবে তো চলতে পারে না, পরে আমি একসময় গিয়ে মাঙ্গা পড়া পজ দিছি, তো অ্যানিমে দেখা পজ দিছি, তারপর আবার এরকম বেশ 400-500 এপিসোড জমায় আবার দেখা শুরু করছিলাম। তো এইটা আসলে ওয়ান পিস শুরু থেকেই আমার মনে হয় একটু এরকমই ছিল, যে ওইখানে প্রতিটা পর্বের শুরুতে 5 মিনিটের ফ্ল্যাশব্যাক, শেষে হচ্ছে একটু করে দিল, ওই আবার হচ্ছে পুরানো স্মৃতির মধ্যে গিয়ে আবার দেখাইতে থাকে এই হচ্ছে ওই হচ্ছে। এটা একদিক থেকে হচ্ছে যদি কম্পেয়ার করা যায় নারুতো ব্লিচের সাথে, সেই দিক থেকে ভালো, কারণ অত ফিলার নাই। বাট ওই ওয়ান পিস আসলে অ্যাটলিস্ট 50 থেকে 100 পর্ব জমায় তারপরে দেখতে হয় আর কি। এত এত টানে, মানে এত ফ্ল্যাশব্যাক সহ্য হয় না। আর আমি একটা পর্যায়ে এরকম ভাবে দেখতাম যে প্রথম 5-7 মিনিট টেনে দিলাম, তারপরে ওইখান থেকে দেখতাম, কারণ সব পুরানো কাহিনী, এই ভাবতেছে, নামি ভাবতেছে, জোড়ো ভাবতেছে, ওই লুফি পুরান একটা মারামারি করছে, ওইটার একটা স্মৃতি দেখাইলো। তবে রিসেন্ট এপিসোড যেটা আমি গতকালকে যেটা দেখছি, ওইটার মধ্যে একটা সিন আছে, আমি স্পয়লার দিব না, দুর্দান্ত। সেখানে লুফি আছে, লুফি কাইদো আছে, তো যে স্পেশাল এফেক্টটা সেখানে দিছে আমার খুবই ভালো লাগছে। আমি জানি না আপনি দেখছেন কিনা সেটা। না, আমি এখনো দেখিনি, বাট ওয়ান পিসের আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে কি, ওরা অবভিয়াসলি নট এভরি এপিসোড ওরা লাইক এরকম বড় বড় লাইক অ্যানিমেশন করতে হবে, বাজেটের বাইরে চলে যায় সেটা, কিন্তু মাঝে মাঝে ওরা এমন এমন অ্যানিমেশন দেয়, দেখলে মনে হয় এটা কি আমরা আরো কি সেম অ্যানিমে দেখতেছি নাকি। আমার মনে আছে যখন হচ্ছে ইয়েতে ওই লুফির যখন হচ্ছে কাইদোর ফ্রন্ট মানে ইয়েতে কি বলে এটা, নামটা কি আমি ভুলেই তো গেলাম, কাইদোর হোমের নামটা কি জানি ছিল, কি আইল্যান্ড জানি, ওনিগাশিমা নাকি, হ্যাঁ ওনিবাসিমা নাকি কি জানি ছিল, হয়তো ওনিবাসিমা আইল্যান্ড। তো ওটার মধ্যে যখন ওরা ফ্রন্ট গার্ডকে হারায় দিয়ে স্যামুরাইদের জন্য রাস্তা করেছিল যার জন্য ওরা সেলিব্রেট করতে নিছিল, তখনই সব স্যামুরাইরা উল্টে পার হয়ে চলে গেছিল। তখন একটা লাইক একটা অ্যানিমেশন দিছিল যে লুফি বলতেছিল যে থাক ওদের সাথে একসাথে আমরা সেলিব্রেট করবো, ওই অ্যানিমেশনটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছিল পুরো একদম। হ্যাঁ, মাঝে মধ্যে খুব দারুণ করে, যেমন এই যে ইসের সাথে, যাক আমি স্পয়লার দিব না, স্পয়লার দিলে কিন্তু গতকালকে যে জায়গাটা হয়েছিল দেখছি, মানে লাস্ট এপিসোডে যেটা দেখাইছে, দুর্দান্ত, এত হাই কোয়ালিটির স্পেশাল এফেক্ট। তো এগুলো সাধারণত এই ইসে দেখা যায়, কি বলে ডিমন স্লেয়ারে হয়তো ওই ধরনের আমরা এফেক্ট দেখছি, বা হচ্ছে হয়তো ফুল মেটাল আলকেমিস্ট এপিসোডে দেখা গেছিল, সেরকম একটা স্পেশাল এফেক্ট দিচ্ছে, আমি মুগ্ধ হয়ে গেছি দেখে। আচ্ছা আমি একটু বলি,
হ্যাঁ বলো। আমি একটু বলি, সেটা হচ্ছে যে ওয়ান পিসের মাঙ্গাটা আমি পড়া শুরু করছি রিসেন্টলি, প্রায় কত 30-40টা পর্ব, সরি মানে চ্যাপ্টার আর কি আমি গ্যাপ হুম, দিছিলাম। তো আমার পড়তে খুব বেশি দিন লাগে না, আমি দেখলাম যে 30-40 চ্যাপ্টার পড়তে আমার 2 দিন লাগছে আর কি। আরো চাইলে আমি আরো তাড়াতাড়ি শেষ করতে পারতাম। মানে ওই হুম, ম্যাঙ্গাটার ফ্লোটা এত মানে সুন্দর যে মানে খুব তাড়াতাড়ি পড়ে শেষ করে ফেলা যায় আর কি ওয়ান পিস। হুম, এবং হুম। এবং হচ্ছে তোমার এখানে একটা স্পয়লার দিব, যে স্পয়লার না ঠিক, কারণ না, তুমি সবাই তুমি স্পয়লার দিবা না, তুমি প্রচুর না স্পয়লার। না না, সবাই তো ডাক্তার ভেগাবাঙ্ককে চিনে, তাই না? হ্যাঁ, কারণ ডাক্তার ভেগাপাঙ্ক। ভেগাবাঙ্ককে, হ্যাঁ ভেগাবাঙ্ককে তো অনেক আগেই ভেগাপাঙ্কে দেখাইছে। চিনেন, আমি চিনি না ভেগাপাঙ্কে, ঠিক কি আছে। বলো ভাই, ভেগাবাঙ্কের কথা অনেক আগে থেকেই বলে। আমি ভেগাপাঙ্কের আইডেন্টিটি অলরেডি মনে হয় কোনো এক ট্রেলারে স্পয়লার পাইছি আমি হালকা। আচ্ছা আমি এটা নিয়ে কিছু শুনতে চাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি আইডেন্টিটি বলবো না, জাস্ট খালি বলবো যে ডক্টর ভেগাবাঙ্ককে দেখায় আর কি, এইটুকুই বলবো আর হ্যাঁ কি হ্যাঁ, ম্যাঙ্গাতে। জানি। এই কে জানে এরকম কোন অতি উৎসাহী লোক এভাবে শেয়ার দিচ্ছে, আমি এটা দেখে ফেলছি। প্যাথেটিক। আমি খুবই হতাশ এই জন্য। যাই হোক, যাই হোক, আহ, এখন আমি কি দেখছি ওইটাই এটা আর কি। বলি। হ্যাঁ আমি কি বলো বলো। দেখছি এটা বলি। হুম, আহ, সে তোমার গতকালকে, আমি আসলে এই সপ্তাহে খুব বেশি কিছু পড়ার বা দেখার আহ, সুযোগ পাই নাই। আচ্ছা। একটু বিজি ছিলাম কিছু জিনিস নিয়ে। হুম তো হুম, গতকালকে আমি কিছু অ্যানিমে দেখছি, সাধারণত যেগুলো ওই আমি ধারাবাহিক দেখি ক্রাঞ্চি রোল থেকে। সেটার মধ্যে তোমার ডেফিনেটলি বফুরি দেখছি, বফুরির সেকেন্ড সিজনের 4 নাম্বার এপিসোড। আহ বরাবরের মতোই দারুণ হয়েছে। মানে এটা হয় না যে অ্যানিমে সাধারণত কি হয়, একটা মেইন ক্যারেক্টার সে খুব স্ট্রাগল করতেছে, সে হচ্ছে পাওয়ার পাইছে, তার কিছু কনসিকুয়েন্স আছে। হ্যাঁ, সে একটা মানে কাউকে ডিফিট করবে। বফুরি তো ওরকম নাই। বফুরি হচ্ছে তোমার, তুমি খুব সহজে পাওয়ার পাচ্ছ, তুমি পাওয়ার পাচ্ছ, তুমি সহজে জীবন উপভোগ করতেছো, মানে সবই সহজে হচ্ছে, কিন্তু তারপরেও যে এত মজা লাগে। আমার মনে হয় এই জিনিসটা প্রথমে খুব ভালোভাবে ইন্ট্রোডিউস করতে পারছিল ওয়ান পাঞ্চ ম্যান। তো বফুরির মেইন ক্যারেক্টার ওয়ান পাঞ্চের ম্যানের মতো ওভার পাওয়ারফুল না, বাট স্টিল সে যথেষ্ট পাওয়ারফুল সে ওই গেম ওয়ার্ল্ডে। এবং এই কারণে আমার এপিসোডগুলো দেখে ভালো লাগে, মানে কোনো নিশ্চিন্ত ভাবে দেখতেছি, কোনো ঝামেলা নাই, কোনো নাই। ইভেন তোমার যে ওখানে দেখায় গেমের ভিতরে যারা তোমার মডারেটর বা যারা হচ্ছে গেম ডেভেলপার, তারা হুম হচ্ছে হুম, বিভিন্ন বড় বড় চ্যালেঞ্জ ক্রিয়েট করে দেয়, ও গিয়ে এক চুটকিতে সেটা সমাধান করে। হ্যাঁ মানে ওরা ভাবেও নাই যেভাবে এটা করা সম্ভব, ঠিক আছে। যেমন আচ্ছা আচ্ছা। তোমাকে আমি বলি, ফার্স্ট সিজনের মানে প্রথম দিকে বা একটু মানে মাঝামাঝি দিকে একটা জায়গা ছিল, একটা সি সার্পেন্ট বা কিছু একটা বিশাল বস ওই লেভেলের। তো ও যায়, তো ও গিয়ে হচ্ছে ওই পানির মধ্যে যায়। তো ওরা ভাবে যে এবার হচ্ছে ওই মেপেলকে সাহায্য করা গেছে। আচ্ছা। কিসের কি, ওর হচ্ছে ছিল, ওর পয়জন রেজিস্ট্যান্স আছে, আর ও প্রথমে যে পাওয়ার পাইছে সেটাই হচ্ছে হাইড্রা, মানে ওটা পয়জন পাওয়ার। ও হুম করছে হুম, কি, পুরা পানি পয়জন দিয়া পুরা ভরে দিচ্ছে, বুঝছো। আচ্ছা। এরপরে ওই যে বস, সে ওই পয়জনই মানে নিমিষেও কাজ মারা হয়ে গেছে। গেছে। হ্যাঁ কাজ হয়ে মানে গেছে। হ্যাঁ মানে অদ্ভুত না। ইভেন যে ফার্স্ট বস যে হাইড্রাকে যে হারাইছে, হ্যাঁ সে আচ্ছা। কিভাবে হারাইছে, সে গিয়ে হচ্ছে তোমার কি করলো, হাইড্রার সাথে মারামারি করে পারতেছে না, ওর আবার হেলথ প্রচুর, ওরেও মারতে পারতেছে না, তো ও গিয়ে খাওয়া শুরু করছে। ও হচ্ছে মেইন বসটা কামড়ায় কামড়ায় মেইন বসটা খেয়ে ফেলছে, বুঝছো। আচ্ছা আচ্ছা। খেয়ে ফেলার পরে ও পাওয়ারফুল হয়ে গেছে। তো এইভাবে আমি জাস্ট এক্সাম্পল দিলাম দুইটা। হুম তো সেকেন্ড সিজনও এটা কন্টিনিউ করতেছে, ও উদ্ভট উদ্ভট পাওয়ার পাচ্ছে, উদ্ভট উদ্ভট উপায়ে সেগুলো দিয়ে সহজেই সমাধান হয়ে যাচ্ছে সমস্যা, আবার নতুন নতুন লেভেল ক্লিয়ার হচ্ছে। যদিও এখানে ওকে কখনোই এই সিরিজের ওকে সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টার দেখায় নাই, বা ওর আচ্ছা। যে দল যে গিল্ড সেটাকেও সব থেকে পাওয়ারফুল দেখায় নাই। ও হচ্ছে হুম হুম, এখনো পর্যন্ত থার্ড স্ট্রংগেস্ট। ওর থেকেও স্ট্রংগেস্ট টিম আছে, প্লেয়ার আছে, বাট হুম, মানে সেটা আছে, এবং তারা হচ্ছে ওর থেকে বেশি প্রোগ্রেস করতেছে। স্টিল আচ্ছা। ও হচ্ছে ওয়ান অফ দ্য প্লেয়ার্স, যে হচ্ছে যে তোমার স্টার অফ দ্য শো। তো এই বফুরি দেখছি, বফুরি দেখার পরে হচ্ছে তোমার আর যেগুলা দেখছি, তো এখন তো ইসেকাই এর রান চলতেছে, ইসেকাই দেখতেছি প্রচুর। তো আচ্ছা। তোমার হচ্ছে
নামগুলো এত বড় বড়, ঠিক আছে, বলা কঠিন। আচ্ছা, এটা নিয়ে কাইসার বলছিল যে একটা করবে আর কি, কম্পিটিশন করবে যে কে কত বড় নাম দিয়ে মজা আচ্ছা, মানে ফানি করতে পারে আর কি। বুঝতে পারছি। তো যাই হোক, হ্যাঁ এটা দেখলাম যে দ্য রিইনকার্নেশন অফ স্ট্রংগেস্ট এক্সরসিস্ট ইন অ্যানাদার ওয়ার্ল্ড, আচ্ছা এটা হচ্ছে তোমার 4 নাম্বার পর্ব দেখলাম। এটাতে ওই হুম, এক এক্সরসিস্ট থাকে, বলছি মনে হয় আগে একবার, ও মারা যায়। হুম, তো মারা যাওয়ার সময় ও হচ্ছে ট্রান্সফার হয়ে আরেকটা মানে এই যে চলে আসে, এরায় চলে আসে, এসে তারপরে সেখান থেকে ও এখন শিশুকাল থেকে শুরু করছে, তারপরে আস্তে আস্তে এখন স্কুলে গেছে, যেটা হয় আর কি, সব হুম, জাপানিজ ক্যারেক্টারদের স্কুলে যাইতে হবে। সেখানে গিয়ে আচ্ছা খুব ক্যারিকেচার হচ্ছে, সে ওখান থেকে বড় বড় ভিলেনদের ডিফিট করা শুরু করছে আর কি। ভালোই, আচ্ছা এ পর্ব খারাপ হয় নাই, তারা একটা ডানজনে আটকে দেয়, সেখানে কিছু কাহিনী হয়েছে। হুম, দেন হচ্ছে তোমার দেখলাম চিলিং ইন মাই থার্টিজ আফটার গেটিং ফায়ার ফ্রম, তারা ওইটা দেখি নাম, এত বড় নাম, ফায়ার ফ্রম দ্য ডিমন কিংস আর্মি, ঠিক আছে। আচ্ছা তো এটা ইসেকাই, এটা হচ্ছে তোমার ওই এক লোক থাকে, ওকে, ও হচ্ছে জেনারেল থেকে 4 জন, তার একজনের হচ্ছে ও অ্যাসিস্ট্যান্ট। নতুন জেনারেল আসার পরে ওকে বের করে দেয়। ও হচ্ছে ওইখান থেকে এসে পড়ছে হিউম্যান ওয়ার্ল্ডে, তো হুম, আবিষ্কার করছে ও আসলে হিউম্যানই, এবং ও এখন হচ্ছে তোমার একটা অ্যাডভেঞ্চারার হিসাবে যাত্রা শুরু করছে। সেখানে নতুন নানান কাহিনী হচ্ছে, এই ডিমন লর্ডদের ওখানেও কিছু ঘটনা হচ্ছে, আর্থ মানে আচ্ছা হিউম্যান ওয়ার্ল্ডেও কিছু ঘটনা হচ্ছে। ও দুইটার মধ্যে হুম, একটা ব্রিজ হিসাবে কাজ করতেছে। তো ওকে লেটেস্ট পর্ব দেখলাম, কত নাম্বার পর্ব, 5 নাম্বার, 4 নাম্বার পর্ব দেখলাম, এটাও ভালো হয়েছে। দেন তুমি একটা সাজেস্ট করছিলা, সেটা নতুন পর্বটা দেখলাম, যে হুম, তোমার রান্না বান্না করে যে, ওই হ্যাঁ এরই হ্যাঁ নামটা যে মাই ক্যাম্প ফায়ার কুকিং সামথিং। হ্যাঁ ক্যাম্পফায়ার কুকিং সামথিং আর কি, হ্যাঁ, ইনক্রেডিবল ক্যাম্প ফায়ার স্কিল। কুকিং ইন অ্যানাদার ওয়ার্ল্ড উইথ মাই অ্যাবসার্ড স্কিলস। এত বড় বড় হ্যাঁ নামগুলো মনে থাকে না। তো এটা ভালোই হয়েছে। এটাও খুব বেশি কিছু হয় নাই প্রোগ্রেস এই লেটেস্ট পর্বে, বাট ও হচ্ছে যে নায়কটা, তার ম্যাজিক্যাল পাওয়ার ছিল না, তো এই পর্বে হচ্ছে সে হুম, ম্যাজিক্যাল পাওয়ার পাওয়ার শুরু করছে আর কি। আচ্ছা হয়তো সামনে আরো পাওয়ার বড় হবে বা কিছু। হুম, দেন তোমার হচ্ছে ট্রাইগান স্ট্যাম্পিডের 4 নাম্বার পর্ব দেখলাম, দারুণ আচ্ছা করছে। একটু একটু পজ আমার করি মনে এই হয় বলো। ফারদিন, তুমি কি ট্রাইগানের নতুনটা দেখা শুরু করছো? আমি ট্রাইগানের ওল্ডটাও এখনো দেখিনি, সো নিউটা আমি দেখ ওয়ান টু লাইক আগে ওল্ডটা দেখে তারপর নিউটা দেখতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, দুটা কিন্তু একদম আহ, ডিফারেন্ট, দুটা হুম টোন হুম হুম ডিফারেন্ট আর হুম কি। হুম। দুইটা দুই না তা টাইপের, আমি তো আমি দেখতে বলবো যে চাচ্ছি আগে কেন, এটাও দেখে নিতে বিকজ পারেন। ট্রাইগানের তো মানুষজন ট্রাইগান চিনেই হচ্ছে অরিজিনালটা দিয়ে, সো একটা ফার্স্ট টাইম যে ফিলিংটা আছে আমি চাচ্ছি ওইটা দিয়ে শুরু করতে। দ্যাটস ওয়াই আমি চাচ্ছি ওই নতুনটা আচ্ছা না দিয়ে শুরু করে ওটা দিয়ে শুরু করে, তাহলে একদম পুরো অরিজিনাল ফিলিংটা পাওয়ার। আচ্ছা আচ্ছা আর আহ একটা যেহেতু আমার ইয়েতে আসলো, আমি রিসেন্টলি অ্যানিমে অ্যাকচুয়ালি দুইটা শেষ করছিলাম, যদিও কন্টিনিউয়াস সিজন ছিল। তার মধ্যে হুম একটা হচ্ছে ওভারলর্ড 4th সিজন, আর একটা আচ্ছা হচ্ছে আহ শোকুগেকি না সময় ফুড ওয়ার্স এর লাস্ট সিজন, যেটা ছিল অনেক আগে যদিও রিলিজ হয়েছে, আমি দেখবো দেখবো করে দেখা হয়নি, পরে দেখে ফেলছিলাম। সো আচ্ছা ওভারলোডেডটা বলবো, ওভারলোডেডটা লাইক মানে এই একটা সিরিজ যেটা দেখলাম, মানে ওরা যে কনস্ট্যান্টলি প্রত্যেকটা সিজনে ওদের কনসিস্টেন্সিটা কিভাবে বজায় রাখছে, মানে আসলেই লাইক একটা ইসেকাই সিরিজ হিসেবে অনেক ভালোভাবে ওরা স্টোরিটা ধরে হুম রাখতে পারছে। লাইক আচ্ছা ওভারলোডের স্টোরিটা অনেক সুন্দর আছে, এটা আমি বলে রাখতে পারবো। ইভেন দো যে লাইক মেন ক্যারেক্টার এত ওভার পাওয়ার্ড, ওরা লাইক স্টোরিটা তাও তাও যে কিভাবে যে লাইক সুন্দরভাবে ইয়ে করে রাখছে, যে সাইড ক্যারেক্টার্স গুলি, তারপর ওয়ার্ল্ডটা এরকম, ওর আলটিমেট হুম গোল প্ল্যানটা কি, এরকম ইয়েটে ওগুলি নিয়ে। So I would say, like if someone really wants to like watch a really good isekai classic, then I would say watch Overlord. ওকে। আর এছাড়া আরেকটা যেটা বললো কি নাম? Food Wars এর আচ্ছা final season. ফুড ওয়ার্স এর ফাইনাল সিজন। আচ্ছা ঠিক আছে, ফুড প্রান্ত ওয়ার্স বলো এর বলো। ফাইনাল সিজন যদিও অনেক পুরাতন হয়ে গেছে, এখন প্রায় কত 2 বছর হুম, আগে ওটা আসছিল, আমি দেখি নেই বা দেখবো দেখবো করে আমি ভুলে গেছি, একটা এপিসোড দেখে রেখে দিয়েছিলাম, এরপর খেয়াল দিছিল না, পরে পরে আমি যখন খুঁজে দেখছিলাম, পরে আচ্ছা দেখছি অলরেডি অনেক ইয়ে হয়ে গেছে, আমি like, oh shit, আমার তো ক্যাচ আপ করা লাগবে তাহলে। আমি ফুড ওয়ার্স এর মাঙ্গাটা পড়ছি, অ্যানিমেটা দেখিনি এখনো পর্যন্ত। মাঙ্গার আমি মনে হয় কত চ্যাপ্টার খেয়াল নেই এখন আসলে, তবে যেটুকু দেখছি ভালোই লাগছিল। পরের দিকে যে আস্তে আস্তে একটু কেমন জানি ক্লিশে হয়ে যাচ্ছিল, ওই জন্য আর দেখা বন্ধ পড়া বন্ধ করে দিছে একটু।
হ্যাঁ মানে আমারও শোকুগেকি নো সোমা আমি পুরোটা দেখিনি, 3 সিজন মনে হয় দেখছিলাম। তো আমি গতকালকে একটা আর্টিকেলে দেখতেছিলাম যে না জানি কোথায় একটা দেখতেছিলাম যে সেখানে লিখছে যে শোকুগেকি সোমা ওই ওয়ান অফ দোজ অ্যানিমে যেটা হচ্ছে তোমার মাঙ্গার পপুলারিটি কমে গেছে দেখে ওটা তাড়াহুড়া করে পরে শেষ করে দিতে বাধ্য হয়েছে এরা। তো মাঙ্গা হচ্ছে মানুষ কেন পপুলারিটি কমছে, কারণ মানুষ একই রকম জিনিস দেখতে দেখতে বোর হয়ে গেছে, এই জন্য হ্যাঁ ওদের ওটাই। বেচা বিক্রি কমে গেছে এবং এক পর্যায়ে গিয়ে ওরা বাধ্য হয়েছে এটা বন্ধ করে দিতে। আচ্ছা অ্যাটলিস্ট এমনি শুরুর এন্ডিংটা দিকে ভালো দিতে খারাপ পারতো। ছিল না। হ্যাঁ মানে এন্ডিংটা শোকুগেকি তেমন একটা সোমার ভালো যেটা দেয়নি। মেইন কি বলে শোকুগেকি সোমার যেটা মেইন সেলিং পয়েন্ট ছিল সেটা হচ্ছে তারা অ্যানিমেতে খাবারগুলো খুব সুন্দর করে আর্ট করছে এবং দেখাইছে খুব সুন্দর করে, দেখলে হুম একটা লোভ এবং হইতো যে ওরে বাবা। রেসিপি গুলো কিন্তু তোমার রিয়েল লাইফ রেসিপি আর কি, এমন না যে ওগুলো হুম তুমি আর কি শুধুমাত্র মানে অ্যানিমের মধ্যেই থাকবে, এগুলো রিয়েল লাইফ রেসিপি আর কি। হুম 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 শোকুগেকি সোমা মানে শুরুর দিকে ভালোই ছিল আসলে, পরে নতুন কিছু করতে পারে নাই দেখে ডুবে গেল। এটা হয় এই স্পোর্টস অ্যানিমে মাঙ্গার এই মানে এই ট্র্যাপে তারা পড়ে যায় একটা সময় গিয়ে। একমাত্র মনে হয় মেজরই দেখছিলাম যে কোনো ট্র্যাপে পড়ে নাই, খুব ভালোভাবে তারা 6টা সিজন শেষ করছিল অ্যানিমেতে। তো ওকে, তুমি এনিওয়েজ, ট্রাইগান নিয়ে বলতেছিলে, বলো। হ্যাঁ বলো। হ্যাঁ ট্রাইগান নিয়ে বলি। ট্রাইগান বরাবরের মতোই দুর্দান্ত অ্যানিমে করছে। আর হচ্ছে তোমার মিউজিক মিউজিক ডিজাইন বা হচ্ছে তোমার যদি ক্যারেক্টার আর্কের কথা বলো তাইলেও ট্রাইগান বেশ ভালোই লাগতেছে এবারেরটা। আমার মনে হয় এই সিজনের বেস্ট অ্যানিমে ট্রাইগানই হচ্ছে আর কি। এবং আচ্ছা আমি এই যে উনি বলতেছিল ফারদিন, উনি বলতেছিল যে ট্রাইগান আগে হচ্ছে তোমার দেখতে চান পুরানোটা। আমি বলবো যে আগে নতুনটা দেখে নিতে, কারণ নতুনটা একটু ডার্ক টোনের, তো পুরানোটা একটু লাইট টোনের, পুরানোটা একটু বেশি পানি। মানে এটা দেখে তারপরে এটা দেখলে হঠাৎ করে একটু হইতে পারে, ছন্দপতন হইতে পারে। তো আমি বলবো যে আগে এটা একটু ডার্ক জিনিসটা দেখে তারপরে দেখলে হয়তো বা ওইটা একটা রিমেডির মতো কাজ করবে। তো এটা আমার সাজেশন। এখন আর কি দেখলাম, আর হচ্ছে ওয়ান পিস দেখছি ডেফিনেটলি, আর হচ্ছে তোমার ব্লু লক দেখলাম নতুন পর্ব। ব্লু লক মাঝখান দিয়ে একটু বিরক্ত লাগতেছিল, এখন আবার ভালো লাগতেছে। আচ্ছা আর দেখলাম আরেকটা, ওইটা কোনটা, ওইটারও বিশাল নাম, এটার নাম হচ্ছে দ্য আইস ব্লেড সর্সারার শ্যাল রুল দ্য ওয়ার্ল্ড। এইটার অ্যানিমেশন কোয়ালিটি একটু খারাপ, বাট এখানে এই পর্বটায় বিশেষ করে আইস ব্লেড সর্সারার যে ছেলেটা, ওর কিছু পাওয়ার টাওয়ার দেখাইছে। ওর একটা ব্যাটেল গত পর্বে শুরু হয়েছিল, এটা শেষ হয়েছে, খারাপ হয় নাই, বাট অত আহামরি কিছু না। এই মোটামুটি কম বেশি এই সপ্তাহে এইটুকুই দেখা হয়েছে, আচ্ছা আর বেশি দেখতে পারি নাই। আর গত সপ্তাহে আমার তোমার ভুলে গেছিলাম একটা ইসের কথা বলতে, একটা মুভি দেখছিলাম তোমার G5 এর, হচ্ছে ছাত্রীওয়ালি। খুবই খুবই ইন্টারেস্টিং মুভি। জিনিসটা হচ্ছে তোমার একটু কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে, বাট খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে কন্ডোম নিয়ে, বুঝছো? কন্ডোমের প্রোডাকশন নিয়ে মানুষের যে লজ্জা, কন্ডোম ব্যবহার করবে না, কন্ডোমের কিনতে গেলে তাদের লজ্জা, অথচ এর জন্য যে কত শারীরিক ভাবে ক্ষতি হচ্ছে বা হচ্ছে তোমার এটা ব্যবহার না করার কারণে যে কত অসতর্ক আনওয়ান্টেড প্রেগন্যান্সি হয়ে যাচ্ছে বা সেগুলো নিয়ে ডিল করা যে কত ডিফিকাল্ট, এইসব ব্যাপারে ফোকাস করেই মুভিটা করা। কিছু ফানি টোনের জায়গা আছে বা কিছু আবার তোমার সোশ্যাল ট্রমার জিনিসও দেখানো হয়েছে। তো ওভারঅল খারাপ লাগে নাই। তুমি যদি আগের ইন্ডিয়ান মুভি প্যাডম্যান বা হচ্ছে তোমার টয়লেট দেখে থাকো, অক্ষয় কুমার দুটা মুভি ছিল, দুটাই ভালো ছিল, অনেকটা ওইটার মতোই এইটার তোমার স্ট্রাকচার মুভির। বাট অক্ষয় কুমার নাই ডেফিনেটলি, এখানে নতুন নায়িকা দিয়ে করছে, নতুন নায়িকা না, নায়িকাটা মানে পুরানো, বাট নায়কটা নতুন লাগে। তো ভালোই লাগছে ওভারঅল মুভিটা, দেখে না থাকো দেখতে পারো, ইটস ইম্পর্টেন্ট টপিক। ওকে, যাক এখন কন্টিনিউ। এখন হচ্ছে আমরা পড়ার ইয়েতে আসি, যে কে কি পড়লাম না পড়লাম। ও দাঁড়াও হ্যাঁ পড়ার আগে তোমার এক্সক্লুসিভ জিনিসটা তুমি রিভিল করবা নাকি? হ্যাঁ, ওটা আমি পড়ার যে সেগমেন্ট আছে এর মধ্যেই রিলিজ করব।
আগে আচ্ছা এক কাজ আচ্ছা, করি, ঠিক আছে। এভাবে শুরু করি, ফারদিন বলুক, তারপরে হ্যাঁ হ্যাঁ, প্রান্ত বলুক তুমি বলুক। বলবা, তারপরে হচ্ছে আমি আর কি শুরু করব। যখন শুরু আচ্ছা করব আচ্ছা, তখন হচ্ছে ওই সারপ্রাইজটা নিয়ে তুমি আসবো আর কি। ফিনিশিং দিতে চাচ্ছ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফারদিন কি এই সপ্তাহে কিছু পড়ছো? আমি এই সপ্তাহে কিছু পড়িনি, বাট রিসেন্টলি আমি লাইক অবভিয়াসলি ওয়ান পিস, তারপর হচ্ছে মাই হিরো একাডেমিয়া, আর হুম হুম। হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান, এই তিনটা পড়ছি। আচ্ছা, আমি ওয়ান পিস ছাড়া আর কোনোটাই ফলো করতেছি না এখন। মাই হিরো একাডেমিয়াও অনেক অনেক আগে করছি, দেখছি, এরপর আর দেখা হয় নাই। আর আরটা হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান, যেটা বললাম ওইটাও ম্যাঙ্গা বেশ অনেক আগে পড়া বন্ধ করছি। এখন ওয়ান পাঞ্চ ম্যানে কি কোন কোন আর্ক চলতেছে? I'm honestly confused ওয়ান পাঞ্চ ম্যানের আর্ট কোনটা চলতেছে, বিকজ ইট মোর অর লেস ফিলস লাইক দ্য সেম। মানে ওয়ান পাঞ্চ ম্যানের স্টোরি এত লিনিয়ার, লাইক আই ডোন্ট আচ্ছা ইভেন ফিল লাইক যে আমরা এক আর্কের থেকে আরেক আর্কে চলে গেছি। ইট ফিলস লাইক উইর অন দ্য সেম আর্ক। সো আচ্ছা, ইটস না লাইক আমি ঘুরে বলি, ফিরে যে, হ্যাঁ হ্যাঁ, বলবে। গারো আর্ক কি শেষ হয়েছে না এখনো চলতেছে? গারো আর্ক শেষ হয়েছে, গারো আর্ক শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা, ওইটাই আর কি। এখন নতুন একটা আর্ক, বাট তাও এখন একটার পর একটা খালি মনস্টার আসে। এরা কি লাইক মনস্টার অর্গানাইজেশনের সাথে কানেক্টেড আছে নাকি নাই, আমি এটা নিয়ে অনেক কনফিউজ থাকি। তো কার সাথে কে ফাইট করতেছে, আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ওয়ান পাঞ্চ ম্যানের আচ্ছা স্টোরিটা খুবই উইয়ার্ড আমার কাছে লাগে। আচ্ছা আচ্ছা, ওকে। আর মাঙ্গাতে তোমার মাই হিরো একাডেমিয়াতে সে দেখ দেখু, না দেখু তো না, নাম কি? হ্যাঁ, দেখুর কি অবস্থা এখন? দেখু এটা তো স্পয়লার হয়ে যাবে। আমি শুড আই রিয়েলি ডিসকাস দিস? নো নো প্রান্ত, স্পয়লার প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তাহলে আমরা হ্যাঁ, না যাই। তবে ওকে। তবে আমি হ্যাঁ। যতটুকু পর্যায়ে গেছি, লাইক হচ্ছে হুম, ওইটা অলরেডি মানে অ্যানিমেতে অ্যাডাপশন করা শুরু করে দিয়েছে। ইটস কল্ড ডার্ক ডেকু আর্ক, লাইক অ্যানিমে ফ্যান্সরা যেটা বলে, বাট ইটস মোর লাইক হুম। ডার্ক ডেকু আর্ক বলে, তো ইটস মোর লাইক এজি ডেকু। দ্যাটস অল আই এম গোনা সে। ডার্ক আচ্ছা ডেকুর আচ্ছা কিছু নাই এখানে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে ফারদিনের তাহলে আর কিছু নাই বলার। প্রান্ত, তাহলে বলো কি কি বই পড়ছো এবার এই না, সপ্তাহে? আমি এই সপ্তাহে খুব বেশি কিছু পড়ি নাই, পড়বো পড়বো ভাবছি। অফিসে যাওয়ার পথে আমি সাধারণত বই পড়ি, তো ওই ব্যাগের হুম হুম মধ্যে বই আমি নিয়েও গেছি 2-3 বার, কিন্তু বই পড়া হয় নাই। আহ, যে কমিক্সটা কিনছিলাম তোমার, মিডল ওয়েস্ট দ্য কমপ্লিট টেইল ফুল কালেকশন যেটা, হুম হুম হুম। সেটার আরো কিছু পাতা পড়ছি, আরো 2টা চ্যাপ্টার পড়ছি। কাহিনী ভালোই হচ্ছে, তবে এটার মেইন স্টার হচ্ছে আর্ট ওয়ার্ক। এত সুন্দর কালারিং আর এত সুন্দর আর্ট ওয়ার্ক, তোমার হুম হুম। হচ্ছে বই হাতের কাছে থাকলেই বারবার হাতে তুলতে ইচ্ছা করবে। আচ্ছা। এইটা হচ্ছে কিছু দূর পড়লাম। আর হচ্ছে তোমার আজকে একটা বই পড়লাম, সেটা হচ্ছে ইউজাকুরা ফ্যামিলি, ইউজাকুরা হুম ফ্যামিলি, মিশন ইউজাকুরা ফ্যামিলি। হুম হুম। তো এইটা পড়ে আমার বেসিক্যালি আমি একটা কেনিচি, হিস্ট্রি স্ট্রংগেস্ট ডিসাইপল কেনিচি টাইপের ভাইব পাইছি। এটার হ্যাঁ, কাহিনী আমিও হচ্ছে এটা তোমার, পড়ছি, আমি জানি। আচ্ছা, তুমি বলো। হ্যাঁ এটার কাহিনী হচ্ছে তোমার আহ, ওই হাই স্কুল স্কুল রোমান্স। একটা ছেলে থাকে আর একটা মেয়ে থাকে। তো মেয়েটা হচ্ছে একটা ওই কি বলে, স্পাই ফ্যামিলির মেম্বার। অ্যাসাসিন না, আমার যদি মনে পড়ে যে অ্যাসাসিন। স্পাই 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 না? স্পাই ফ্যামিলির মেম্বার। বাট এরা হুম হুম হচ্ছে একটা অন্যরকম স্পাই, এরা হচ্ছে মিশন মিশন নিয়ে হচ্ছে ফ্রিল্যান্স স্পাই টাইপের, মিশন নিয়ে কাজ করে। হুম হুম। তো এদের কিছু কিছু পাওয়ার আছে ফ্যামিলির মেম্বারদের, বাট মেয়েটারই খালি কোনো পাওয়ার নাই। এই জন্য ওকে সবাই প্রোটেকশনে রাখে। আর ওই ফ্যামিলির যে একবারে হেড, যে বড় ভাই, সে হচ্ছে হুম তোমার ওই পুরনো একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা কি এখনো জানি না। সেটার পরে হচ্ছে মেয়েটার কিছু চুল সাদা হয়ে যায়। তো ওইটার পরে ও আচ্ছা। প্রতিজ্ঞা করে যে ওর বোনকে ও খুব দেখভাল করে রাখবে, ও হচ্ছে জান হুম হুম। পরান লাগাই দিবে এতে। তো যেটা হয়েছে যে এই জন্য ওভার প্রোটেক্টিভ হয়ে গেছে। এখন আচ্ছা। ওই বোনের স্কুলেও হচ্ছে ও হেডমাস্টার হয়ে সেখানে নাম ভারিয়ে সে করে তোমার ওখানে বসে আচ্ছা থাকে, নজরদারি করে। কোনো ছেলে যদি ওর বোনকে প্রপোজ করতে আসে তাকে পুরো সাইজ করে দেয়। এই ছেলেটা আচ্ছা। হচ্ছে মেয়েটার চাইল্ডহুড ফ্রেন্ড। তো সে হুম কারণে ওকে এতদিন কিছু বলে নাই, বাট রিসেন্টলি জানতে পারছে যে ওদের মানে পরিচিতদের মধ্যেই কেউ একজন মেয়েটাকে অ্যাটাক করবে। তো সেই জন্য এই মেয়ে এই ছেলের পিছনে পড়ে গেছিল। তো হুম। তারপরে আসলে যা যা হয়েছে সেগুলো সব বলবো না, কারণ স্পয়লার হয়ে যাবে। বাট আচ্ছা। এই ছেলেটা আলটিমেটলি এই মেয়েটার সাথে এখন একটা তোমার কানেকশন হয়ে গেছে, এবং এও হচ্ছে এই হুম। ফ্যামিলির পার্ট হওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, এই পর্যন্ত আচ্ছা। কাহিনী হয়েছে। একটা ভলিউম হিসাবে প্রচুর কন্টেন্ট, হুম। প্রচুর ডায়লগ, এইরকম সাধারণত খুব একটা দেখা যায় না। বাট ভাল লাগছে পড়ে, ইউজুকুরা ফ্যামিলি পড়ে আচ্ছা। খুবই ভালো লাগছে।
আচ্ছা আর এছাড়া কি কিছু পড়লাম না, এছাড়া আর কিছু পড়ি নাই এই পর্যন্তই। ওকে, সাকামোটোর ফাইভ পড়ছিলাম, আমরা গত সপ্তাহে মানে বলে ফেলছি তাই না? হ্যাঁ বলছো। বেশ বেশ, তাইলে আর কিছু পড়ি নাই, তুমি বলো। আচ্ছা, আমি এই সপ্তাহে মাঙ্গা, ওই যে ওয়ান পিস বললাম, ওয়ান পিস ছাড়া আসলে আর একটাই পড়ছি, সেটা হচ্ছে জুমইয়ো ও কাইতোতে মোরাত্তা ইচিনেন নি সুকি ইচিমানেন দে, মানে হচ্ছে কি এটা হচ্ছে নাম, আর এটা ইংলিশ নাম হচ্ছে আই সোল্ড মাই লাইফ ফর 10,000 ইয়েন পার ইয়ার। ও, এই নামটা শুনছি আমি অনেক। I wanted to pick this up, but আমি ধরি নাই কোনোদিন। হ্যাঁ, এটা খুব ডিপ্রেসিং একটা ম্যাঙ্গা, এবং Oh, shit. এটার একটা উপন্যাসের উপরে বেস করে। উপন্যাসটার নাম হচ্ছে 3 Days of Happiness। এটার বাংলা অনুবাদ মনে হয় এবার বইমেলায় আসছে আর কি, দেখলাম বিমুক্ত সরকার রক্তিম ভাই, সে হচ্ছে এটা অনুবাদ করছে, 3 Days of Happiness। তো কাহিনী হচ্ছে কাছের এরকম বাড়িতে যে, কিনছিল এই বইটা। আচ্ছা হ্যাঁ দেখলাম আর কি, হ্যাঁ আমি দেখছি। আরে তো বইমেলা শুরু হয়ে গেছে, কায়সার ভাই এখন অনেক কিছু কিনবে, অনেক কিছু পাবে। কায়সার ভাই be like it's free real estate. না, কায়সার ভাই তো এখন ওই ওই ই করার পর থেকে, কি বলে, রেডিও ঢোলে প্রোগ্রামটা করার পর থেকে ওই বইমেলার সময় একটা স্পেশাল প্রোগ্রাম হইতো তার। হ্যাঁ তো সেইখান থেকেই আসলে অনেক লেখকের সাথে তার আলাপ পরিচয় হয়ে গেছে, এবং মেলায় গেলেই তারাও তাকে বই দেয়, সেও বই কেনে, এবং সেও দেখি অনেককে বই উপহার দেয়। তারা ভালো কালচার, আমাকে, বইমেলার সময় জিনিসটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ আমিও পাইছি, একটা উপহার পাইছিলাম যে কেইগো হিগাশিনোর হচ্ছে কি জানি নাম বইটা, সাইলেন্স অফ দ্য, নো ডিভোশন অফ সাসপেক্ট এক্স। হ্যাঁ না, ডিভোশন অফ সাসপেক্ট এক্স না, ওটা না, আচ্ছা, এটা আছে। তাইলে হচ্ছে তোমার ওটার নাম ভুলে, কি অফ সেইন্ট জানি, ভুলে গেছে এটার নাম। না আমি বলি সালমান খানের অনুবাদ না? অনুবাদ, হ্যাঁ ওটা হচ্ছে তোমার ওই যে তোমার, আচ্ছা যাই হোক, নামটা এখন মনে পড়তেছে না আমার আর কি। তো যাই হোক, ওটাতে আমরা সাইড ট্র্যাক হয়ে গেছি আবার। এটার কাহিনী বলি, আই সোল্ড মাই লাইফ ফর 10,000 ইয়েন পার ইয়ার। এখানে হচ্ছে একটা একজন ছেলের কাহিনী আর কি। ছেলেটা মানে খুবই কি বলে, হেল্পলেস, আর মানে টাকা পয়সা নাই এরকম অবস্থা। খাওয়া দাওয়া মানে খাবারও যে কিনবে সেই অবস্থা নাই আর কি। এই তার জীবনযাপনের এই পরিস্থিতিতে সে হচ্ছে একটা, হ্যাঁ খুবই ডাল ভাত অবস্থা। এখন সে হচ্ছে একটা জায়গায় একটা খোঁজ পায় যে যেখানে তার লাইফ স্প্যান, মানে তার জীবনের বছরগুলা সে চাইলে বিক্রি করে দিতে পারে আর কি। এবং সেখানে গেলে এখন সে কত দাম পাবে এটা বলে না, কিন্তু বলে যে এখানে গেলে তোমার লাইফ স্প্যান তুমি বিক্রি করে তুমি কিছু টাকা পাবা আর কি। তো সে ওই এজেন্সিতে যায়, যে সে জানতে পারে যে তার প্রত্যেক বছরের জীবনের ভ্যালু হচ্ছে মাত্র 10,000 ইয়েন পার ইয়ার আর কি। তো এটা শুনে তার তো খুবই, সে আরো ডিপ্রেসড হয়ে যায়। তারপর ভাবে আচ্ছা যাই হোক, যা হওয়ার তো হয়েছে, এখন এটা বিক্রি করে দিব আমি, বিক্রি করে দেখি এরপরে কি হয়। সে তার 3 মাস হাতে রেখে বাকি সব ইয়ার আর কি বিক্রি করে দেয়, এবং এই অবস্থা সে আর 3 মাস বাঁচবে। তো তাকে অবজার্ভ করার জন্য একটা মেয়ে আসে। এটা বলে যে আমাদের নিয়ম হচ্ছে যে আমরা আর কি যারা এরকম লাইফ স্প্যান বিক্রি করে তাদেরকে আর কি আমরা অবজার্ভ করি। অবজার্ভ করার জন্য হচ্ছে তাদের সাথে একসাথে থাকে আর কি। এই একসাথে থেকে তারা তাদের উপরে আর কি নজরদারি রাখে যে তারা কোনো উল্টাপাল্টা কাজ যাতে না করে আর কি। আর এরপরে বলে যে তারপরে হচ্ছে বলে যে তোমার শেষ 3 দিন আমরা আর কি আর কিছু করি না, তোমাকে একা একা ছেড়ে দিব আমরা, তুমি শেষ 3 দিন যা ইচ্ছা তাই করতে পারবো আর কি। তো আমি যেটুকু পড়ছি, সে এখন পর্যন্ত ওই মেয়েটার সাথে আর কি বিভিন্ন রকম ইন্টারাকশন তার হচ্ছে। সে তার শেষ জীবনের শেষ মুহূর্তে আর কি বিভিন্ন রকমের তার আগের জীবনের লোকদের সাথে আর কি যোগাযোগ করার চেষ্টা করতেছে। এসব নিয়ে আর কি কাহিনী আর কি। তো এটা স্লো আর ডিপ্রেসিং হওয়ার কারণে আর কি আমি পড়ে শেষ করতে পারি নাই। এটা এখনো চ্যাপ্টার খুব বেশি না, মাত্র 16টা চ্যাপ্টার আর কি। আমি মনে হয় চ্যাপ্টার 7 পর্যন্ত পড়ছি আর কি। এই হচ্ছে দুঃখের কাহিনী পড়ার জন্য অনেক সাহস লাগে। হ্যাঁ আমি সাধারণত এড়িয়ে যাই, তোমার অনেক সাহস আছে বোঝা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আরটা হচ্ছে মিনিমালিস্ট, যেটা বলছিলাম অনেক আগে শুরু করছিলাম, এটা এই সপ্তাহে শেষ করছি। মিনিমালিস্ট মাসুদুল হক ভাইয়ের। এটাতে এন্ডিংটা
খারাপ না, ভালোই লাগছে আমার কাছে। আর হচ্ছে এখানে একটা জিনিস আমার কাছে মজা লাগছে, সেটা হচ্ছে যে আমি ওখানে কাশ্মীরের বেশ কিছু জিনিসপত্র জানতে পারছি। তোমার সাথে তো গতকাল কথা হয়েছে প্রান্তর সাথে আমার। কাশ্মীরে আমার যাওয়ার প্ল্যান আছে। তো ওখানে বইয়ের মধ্যে যখন মানে সেই জায়গাগুলোর বর্ণনা আসলো তখন বেশ মজাই লাগছে যে একটা স্পয়লার পাচ্ছি আর কি। সামনে যে ভ্রমণে যাব সেই ভ্রমণে কিছু স্পয়লার আর কি বই থেকে পেয়ে গেলাম, এরকম আর কি। তো এটা spoiler, এটা হচ্ছে গাইডলাইন। বুঝি নাই। এটা হচ্ছে গাইডলাইন, তুমি তো চোখে দেখো নাই, তুমি গেলে পরে হ্যাঁ 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 জিনিসগুলো দেখলে হচ্ছে তুমি বুঝবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর যাই হোক, এখন হচ্ছে আমাদের আসল যেই ইয়ার টপিকটা সেটা নিয়ে আলাপ শুরু করি আমরা। আমি হচ্ছে আমাদের একেবারে আসল। হ্যাঁ, এটাই হচ্ছে আসল, বাকি সব নকল ছিল। সেটা হচ্ছে যে আমরা একটা জানি বাংলাদেশে ম্যাঙ্গা ম্যাগাজিন একটা ইয়ে হয়েছে, প্রকাশ পেয়েছে এই রিসেন্টলি, এবং সেটা হচ্ছে সোর্স নামে একটা ম্যাঙ্গা ম্যাগাজিন বাই ফোরটেনশা। ফোরটেনশা হচ্ছে জাপানের একটা ইয়া পাবলিশিং কোম্পানি। ওরা হচ্ছে তোমার ওখানে জাপানে বিভিন্ন রকমের মাঙ্গা ম্যাগাজিন ওরা পাবলিশ করে থাকে। তো ওদের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো একটা মাঙ্গা ম্যাগাজিন আসতেছে। সেটার ফার্স্ট কপিটা আমি প্রি অর্ডার করছিলাম গত মাসে। এই মাসে এই মাসের 1 তারিখ না 2 তারিখে মনে হয় পেয়েছি হাতে এটা। তো সেটাই আজকে সবার সামনে আনর্যাপ করব। ওকে, আর কথা না বাড়ায় এই ক্যামেরা স্টার্ট করে দিই। ওকে, ফার্স্টে হচ্ছে এই যে মাঙ্গাটা ম্যাগাজিনটা, এটা হচ্ছে ইয়া, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, বাট তোমার ওই যে পিছনে প্রচুর লাইট। আলো তো ওই জন্য একটু। আচ্ছা আচ্ছা, আমি একটু ইয়াটাই করি। পর্দাটাকে একটু টেনে দেওয়া যায়? আচ্ছা, এখন ঠিক আছে? এটা ঠিক, বেটার, হুম হুম, রিলেটিভলি ওকে। বেটার। হ্যাঁ, আরেকটু পিছনে নাও মাঙ্গাটা। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে, হ্যাঁ, দারুণ, ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে মাঙ্গাটা। এটার দেখতেছি যে আমি ওভার 300 পেজেস লেখা বাইরে, বাহ, বেশ বড় আছে। আর বেশ বড়, এবং কত? দামও ওভার 300 300? পেজেস লেখা, 300 পেজের বেশি আর কি বলতেছে। আর এটা পেপার ব্যাক ফরম্যাটে আর কি দেখতেছি আমি যা। তো প্রাইস হচ্ছে 450। এখন প্রাইস আমার মনে হয় যে রিজনেবলই আছে, রিজনেবল রাখার চেষ্টা করছে ওরা, কারণ হচ্ছে কাগজের যে দাম সেটা, প্লাস হচ্ছে এটা অবশ্যই বাইরের একটা ইয়ার নিয়ে আসছে তারা, কি বলে, বাইরের কনসেপ্ট নিয়ে ওরা করছে আর কি, মাঙ্গা যে করছে, পাবলিশ করছে। আচ্ছা, এটা হচ্ছে একটা কি বলবো, ফ্লায়ারের মতো দিছে আর কি। এই একটা হচ্ছে তোমার সামনের মে মাসে আবার আবার একটা ইয়ে আসবে, সংখ্যা আসবে। সেই মে মাস সংখ্যা যেসব মাঙ্গা আসবে সেগুলোর একটা ইয়া দিছে এটা। এটা কি 4 মাস পর পর বের করবে কি? এটা তোমার বলছি কিছু? যেহেতু ইয়াতে জানুয়ারিতে, পরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস পর পর, 3 মাস পর পর বের করবে এটা আপাতত। আচ্ছা, এটা ইয়া ত্রয়ী মাস। থ্যাংক ইউ কার্ড দিছে, থ্যাংক ইউ বাহ, কার্ড। বাহ। ওকে, এখন আমি তাহলে ইয়া শুরু করি, আনরাপ শুরু করি, দেখি এটার ভিতরে কি আছে। ওকে, প্রথমবারের মতো আমি দেখতেছি, আমি এখনো পর্যন্ত তুমি ভিতরে পাইছো? কি আছে দেখিনি। হ্যাঁ, তোমার অনেক সংযম, তুমি এটা পেয়েও কিভাবে না খুলে থাকলে? হ্যাঁ সেটাই। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। তুমি যেটা অনেকটাই রেখে দিছো অনেকটাই আমাদের উইকলি সাথে শেয়ার শোনেন করার জাম্পের জন্য। মতোই লাগতেছে। আই উইল সে দ্যাট উইকলি শোনেন জাম্পের মতো লাগতেছে অনেকটা। হুম হুম। আমি সুন্দর লাগছে, দারুণ আমি লাগছে। উইকলি শোনার জাম্পের একটা ইয়া ইস্যু দেখছিলাম আর কি। আমি একটা যে কি আবার প্রান্ত আবার নাই হয়ে গেল কেন, এটা সমস্যা মনে হয়। আচ্ছা, যাই হোক, উইকলি শোনান জাম্পের একটা সংখ্যা আমি ইয়াতে পাইছিলাম, যে কি বলে, একটা জাপানিজ রেস্টুরেন্ট বাংলাদেশে, ইচি নাম, ওখানে যে কি দেখছিলাম, তো ওইটার ইয়াটা আর একটু লম্বা হয় আর কি।
তোমার দাঁড়াও একটু স্ট্রিম দেই। শোনেন জাম্পের তোমার ইয়াগুলা ম্যাগাজিনগুলো একটু লম্বা হয়, এখানে এটা তোমার একটু বুক সাইজের হয়েছে, আর ম্যাগাজিনগুলো একটু লম্বা ইয়া হয়। সো আচ্ছা, এখন ভিতরে দেখি কি অবস্থা। এটা এই যে ওরা হচ্ছে তোমার ম্যাঙ্গা স্টাইলে সব ইয়া করছে, হাউ টু রিড মাঙ্গা, কিভাবে পড়বেন সেটা লেখা আছে, লেফট টু রাইট, সরি রাইট টু লেফট, রাইট টু লেফট, নট লেফট টু রাইট, রাইট টু লেফট। ওকে, আমাদের বাংলাদেশে একজন কসপ্লেয়ারকে তারা ইয়ে করছে, আরে বাহ, ফিচার করছে। দারুণ অবস্থা। আচ্ছা, এরপরে সব না দেখাই, এখানে একটা ইয়া দেখাই, মাঙ্গা দেখাই, মাঙ্গার একটা বাহ, পেজ এটা আর্ট। লেখক কে? এটা লেখককে দেখতে হবে, দাঁড়াও দেখি। গল্পের নাম কি, লেখক কে এটা বলো। আচ্ছা দাঁড়াও, এটা চ্যাপ্টার 2 দেখাইছি আমি, চ্যাপ্টার 1 দেখি। বাবা, 2 চ্যাপ্টার দিয়ে দিছে এক ম্যাগাজিনে। হ্যাঁ, একটা সংখ্যাতে 2টা চ্যাপ্টার। ও, এটার নাম হচ্ছে কাংকাই, চ্যাপ্টার 1। লেখকের নাম হচ্ছে ঐন্দ্রজল। আচ্ছা, কাংকাই আমার দেখে ওটা লেভাইয়ের মতো লাগতেছে আর কি, অ্যাটাক অন টাইটান লেভাইয়ের মতো মনে হচ্ছে দেখে আর কি, তাই না? হ্যাঁ, অনেকটাই অনেকটাই। আচ্ছা, এছাড়া এটা আরেকটা আছে, একটা জিনিস, মজার জিনিস, মাঙ্গা হাউ টু বি এ ম্যাঙ্গা আর্টিস্ট, ওদের টিমে কিভাবে যোগ দিবেন না দিবেন বা আচ্ছা, পাবলিশ নিজেকে কিভাবে করবেন, এটা একটা ইয়া দিছে, কিউআর কোড দিয়ে তুমি চাইলে ইয়ে করতে পারো আর কি, ওদের সাথে জয়েন করতে পারো, এটা দিছে। পাশের ছেলেটাকে দেখে মবের কথা মনে পড়তেছে, মব সাইকো। সরি সরি, বুঝিনি। ওই পাশের পৃষ্ঠে একটা শ্যাডো ছিল, মানে একটা সিলুয়েট ছিল তোমার, ওই মব সাইকোর আচ্ছা মতো আচ্ছা, দেখাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। হুম। আর এছাড়া হচ্ছে বাংলা, আমি যেগুলো দেখাইলাম মাঙ্গাগুলো ইংলিশে ছিল আর কি, আর এখানে হচ্ছে একটা জাপানিজ মাঙ্গার বাংলা ট্রান্সলেশন করেছে তারা, ব্ল্যাক জ্যাক এর সন্ধান। আচ্ছা আচ্ছা, ডক্টর ব্ল্যাক জ্যাক ব্ল্যাক ওইটা? জ্যাক কি ওইটা? এটা আমি না পড়ে তো বলতে পারতেছি না। রাইটার কে? রাইটার হচ্ছে শুহ সাতো। শুহ সাতো, এটা মনে তাহলে হয় তো অরিজিনাল রাইটার না। ডক্টর ব্ল্যাক জ্যাকের মনে হয় ফ্যান ইয়া হতে পারে আর কি, এটা মানে আচ্ছা, সেটা হইতে পারে, এটা হতে পারে। এটা হইতে পারে। ব্ল্যাক জ্যাক কার? ওসামু তেজুকার? হ্যাঁ, ওসামু তেজুকার আর কি, এটা বাংলায় ইয়ে করছে সে, বাংলায় ট্রান্সলেট করে এখানে দিয়ে দিয়েছে আর কি। কিন্তু ওসামু তেজুকার নাম দেয় নাই, ওসামু তেজুকার নাম দাও। ওসামু তেজুকার নাম দেয় না, তার মানে অথবা এটা এমন অন্য হতে কেউ। পারে ফ্যান ফিকশন। হ্যাঁ, ফ্যান ফিকশনই, আমি যেটা বললাম ফ্যান ফিকশন হতে পারে আর কি। শুভ সাতো সে হয়তো একটা ব্ল্যাক জ্যাকের কাহিনী আর কি বলেছে একটু অন্যভাবে। তুমি যেটা বললা যে এখানে ইংরেজি মাঙ্গাও আছে। হ্যাঁ, ইংরেজি বললাম না, যেটা তোমার কাংকাই, যেটা কাংকাই, আর হচ্ছে আরেকটা যেটা কার্নেজ একটা আছে, এই দুটা ম্যাঙ্গা, এই যে কার্নেজ, আচ্ছা, এই দুটা ম্যাঙ্গাই কিন্তু হচ্ছে বাংলাদেশি আর্টিস্ট দিয়ে আঁকা, কিন্তু হচ্ছে তোমার কি বলে ইংলিশে লেখা আর কি, মানে বাংলাদেশি যে বাংলা ম্যাগাজিন ইংরেজিতে লেখাটা ভালো লাগলো না কি ব্যাপারটা, যাই হোক। আচ্ছা, এটাও মানে এই করে দিতে পারতো তারা। এখন এটা যাই হোক, এটা আমাদের সেটা হচ্ছে যেটা করছে, যেটা জাপানিজ মাঙ্গা ওটাকে বাংলায় রূপান্তর করছে, আর যেগুলো হচ্ছে বাংলাদেশি মাঙ্গা সেগুলো হচ্ছে তারা আর কি ইংলিশে ইয়া করছে আর কি। তো এটা কেন করলো, এটা তাদের ভীষণটা কি হয়তো তারাই ভালো বলতে পারবে। তাদের একদিন সাক্ষাৎকার নিলে জানা যাবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি সেরকম তারা কেউ আসতে চায় আমাদের সাথে। যাই হোক, এটাই হচ্ছে আমার দেখানোর ইয়া ছিল। তো এটা নিয়ে এখন তুমি বলো, তোমাদের কাস্টমার হিসাবে কি মানে স্যাটিসফাইড? তুমি কি পরিতৃপ্ত কাস্টমার হিসাবে? হ্যাঁ, আমি ভিতরের আর্ট দেখে বেশ ভালো লাগতেছে আমার কাছে, এবং হচ্ছে তোমার কাগজের কোয়ালিটিও ভালো, কাগজের কোয়ালিটি যথেষ্ট ভালো আছে, চিপ কোয়ালিটি ইয়া না।
এটা মানে ম্যাঙ্গা যেরকম আচ্ছা বেশ। কোয়ালিটির হয় আর কি নরমালি, আমার তো ম্যাঙ্গা কয়েকটা কালেকশনে আছে, ওই রকম পেজই দিছে তারা আর কি। মাঙ্গাতে নরমালি যে ভালো। পেপার ব্যাক ম্যাঙ্গাতে যেরকম ইয়ে থাকে আর কি, পেজ থাকে, সেরকম পেজ দিছে তারা আর কি। আর হচ্ছে তুমি কি পরের পরের ইস্যু কালেক্ট করবা? হ্যাঁ, আমার ইচ্ছা আছে যে পরের ইস্যুটা কালেক্ট করবো, ওটা মনে হয় মে মাসে বের হবে। বাহ, দারুণ। আচ্ছা, ভালো জিনিস দিছে, এটা তোমার জন্য মজা লাগবে হয়তো। হাউ টু কুক রেসিপি দিয়ে দিচ্ছে, জাপানিজ খাবার কেমন ইয়ে করে আর কি, রান্না করে। দারুণ তো। হ্যাঁ তাহলে অনেক কিছু আছে ওটার ভিতরে, খালি মাঙ্গাই না। হ্যাঁ, পপ মাঙ্গাই না। কালচারের পুরো একটা ম্যাগাজিন করে দিয়েছে ওরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এখানে হচ্ছে তোমার ৩ জন কসপ্লেয়ারকে ফিচার করছে। আমি তো একজনকে দেখাইলাম, আরো ৩ জনকে মানে কসপ্লেয়ারকে ফিচার করছে। আর হচ্ছে ওয়ান কমপ্লিট ভলিউম আউট, এটা হচ্ছে ব্ল্যাক জ্যাকের আর যেটা দেশে বললাম, থাকলে ব্ল্যাক। ডেফিনেটলি এটা কালেক্ট করতাম, এতে কোনো হুম হুম সন্দেহ হুম। নেই। জিনিসটা ভালো হয়েছে বেশ, আমার কাছে দেখে ভালোই লাগতেছে। এখন যারা হচ্ছে এখনো ইয়া করতে পারে নাই, মানে কিনতে পারে নাই বা সংগ্রহ করতে পারে নাই, তারা হচ্ছে ২১শে বইমেলার ইয়েতে স্টল দিয়েছে তারা। সো ও, সোর্সের ওখানে স্টল আছে প্রচুর বলে। হ্যাঁ, সোর্সেস স্টল আছে, যদি কেউ চায় ওখান থেকে সংগ্রহ করতে পারবে আর কি তারা এই ম্যাগাজিনটা। এটা তোমার ওই কোন দিকে, বাংলা একাডেমির দিকে নাকি হচ্ছে তোমার সরোয়ার্দী এটা উদ্যানের আমি দিকে? শিওর না, এটা আমি শিওর না। আচ্ছা, যাক, আচ্ছা তুমি মেলায় যাই, গেলে সেটা জানাও আমাদেরকে পরে কোনো পর্বে। আচ্ছা আচ্ছা, মেলায় তো যাবা নিশ্চয়ই নাকি? হ্যাঁ নিশ্চয়ই যাবো, ইনশাল্লাহ যাবো। আর এখন তাহলে ইয়ে ফারদিনের কাছ থেকে শুনি, তুমি দেখে তোমার কিরকম মনে হলো আর কি। আমি বলবো যে লাইক হচ্ছে একটা লাইক আমি লাইক অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বলবো যে এটা হচ্ছে একটা লাইক বাংলাদেশের আর্টিস্টদের জন্য এটা অ্যাকচুয়ালি একটা অনেক ভালো একটা অপরচুনিটি করে দিচ্ছে এখন। সো লাইক এখন হুম লাইক এরকম অনেক আর্টিস্টই আছে বাংলাদেশে, যেমন হচ্ছে ওরা মানে ওদের প্যাশনেট অ্যাবাউট দেয়ার আর্টস, কিন্তু ওরা কোনো লাইক ইনকাম সোর্স পাচ্ছে না, অর ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস লাইক দিস ট্যালেন্টস টু আদার পিপল। সো হুম সেই হুম, ক্ষেত্রে হচ্ছে তারা এখন একটা ভালো অনেক সোর্স পেয়ে গেল যে আচ্ছা তাহলে এখন আমাদের একটা মান্থলি একটা ম্যাগাজিন আসলো, সেটার মধ্যে আমরা আমাদের আর্ট পাবলিশ করব, মানুষ আমাদের কাজ জানবে। এটা মানুষরা কাজ জানলে তারপর হচ্ছে বলতে গেলে সাপোজ যদি অন্য কোনো অ্যানিমেশন কোম্পানি বা ইয়া তারাও যদি আমাদের কাজ কোনোভাবে দেখে থাকে, ইন্ডাস্ট্রির ওয়ার্ক তো অনেকভাবেই মানুষজন এভাবেই চিনে একজন একজনকে। তো এরকম ভাবে হ্যাঁ এটা করে তাহলে হচ্ছে একজন আমার তাহলে রেকগনিশনটা পেয়ে পরে আমরা তাহলে এগুলি নিয়ে আরো কাজ করতে পারবো। সো দ্যাটস গুড। এখন হুম, আমি ভাবতেছি যেহেতু নাজমুল ভাই তুমি আমাকে শো করলো যে হচ্ছে ম্যাগাজিনের মধ্যে একটা কিউআর কোড আছে, ওটা স্ক্যান করলে হ্যাঁ হচ্ছে ওদের টিমে জয়েন করা যায় অ্যাজ এন আর্টিস্ট হিসেবে। আমি ভাবতেছি ওটাতে আমি নিজে জয়েন করবো নাকি, বিকজ হ্যাঁ, নাজমুল ভাই শিওর তো আমার শিওর। আর্ট দেখছো, রাইট? হ্যাঁ হ্যাঁ, কেন না, নয়, কেন নয়? আমি ফারদিনের আর্ট দেখছি এবং যথেষ্ট ভালো, সে ভালো আঁকতে পারে। আবার যদি তুমি একটা ম্যাঙ্গা ইয়া করো, অবশ্যই আমি ইয়া করবো, সাপোর্ট করবো। যদি একটা ম্যাঙ্গা তুমি নিজস্ব একটা ম্যাঙ্গা পাবলিশ করতে পারো তো দ্যাটস গুড। আমি হুম। এটা এ- আর এখানকার যে সেরকম আর্ট প্যাশন আর্ট থাকলে ওয়ান শট করে ফেলা উচিত একটা। হুম হুম এটা হুম, কি হলো না হলো সেটা নিয়ে না ভেবে প্যাশন থাকলে হুম। হুম। এটা করে ফেলা উচিত। কারণ যেটা হয় যে যত দিন যায় আমাদের জীবনের, তত এসব ব্যাপারে আগ্রহ কমতে থাকে। তো দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। এই জন্য আগ্রহ হ্যাঁ, থাকতে এই থাকতে জিনিসগুলো করে রাখলে তখন ওগুলো পরেও কাজে লাগানো যায়। 30 পরে যাওয়ার পর যখন হচ্ছে তোমার মানে বিশেষ করে জব জব রেসপন্সিবিলিটি বলো বা ফ্যামিলি রেসপন্সিবিলিটি যখন ঘাড়ে এসে পড়ে, তখন আসলে এই প্যাশন মানে ইন্ডিভিজুয়াল প্যাশন গুলা জারি রাখা খুব একটা কঠিন কাজ হয়ে পড়ে আর কি, আমার হুম। মতে। আমি কি কয়েকটা আর্ট শেয়ার হ্যাঁ, করবো এটা নাজমুল ভাই তোমাকে? হ্যাঁ শিওর শিওর শিওর, প্রেজেন্ট হ্যাঁ, ইয়ে করতে পারো ডেফিনেটলি আমাকে, ডেফিনেটলি। আমাকে দাও, আমি এগুলো শেয়ার ওকে, করে দিচ্ছি আর কি। ওকে, ঠিক আছে, আমি একটু খুঁজে দেখতেছি তাহলে। তোমার আমাকে একজন বলছিল, তোমার এক প্রকাশনীর ম্যানেজার বলছিল যে হুম, মানে আমি তখন খুবই ডিপ্রেস, আমি 5টা উপন্যাস উপন্যাস লেখা আছে, অনুবাদ আছে কিছু কিছু মৌলিক। তো আমি সেগুলো নিয়ে বসে আছি, এক একটা এক এক প্রকাশনীতে পড়ে আছে, পাবলিশ হচ্ছে না। তা আমি একসময় হতাশ হয়ে লেখালেখি ছেড়ে দিছি, যে আর কি হবে, আর কত। তখন আমাকে বলতেছিল ভদ্রলোক যে আপনি লেখেন আর এই সময় আর পাবেন না। আমি তখন পাত্তা দেইনি, কারণ ওই সময় ওই ডিপ্রেশন কাটানো কঠিন। আমি পরে দেখলাম যে কথাটা আসলে ঠিকই ছিল। ওই সময় আরো আমি চাইলে গোটা 5 উপন্যাস লিখে ফেলতে পারতাম, সেই এনার্জি ছিল তখন। এখন সেটা নাই, এখন চাইলেও বসতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে ভাল লাগে না।
মানে হয়তো এখন সময় আছে, চাইলে বসতে পারি, বসলে হয়তো হয়ে যাবে, কিন্তু ওই আগ্রহটা মন থেকে আসে না। তো এই কারণেই ক্রিয়েটিভ প্রফেশনে বা কাজে যদি আগ্রহ থাকে, ওইটা যখন আগ্রহ বেশি আছে, তীব্র আছে, তখনই ফটাফট করে যত পারা যায় কাজ করে ফেলা উচিত। আর এই সব তো এমন না যে তোমার কাজ করলে কিন্তু যেটা হয় যে কাজে তোমার ইমপ্রুভমেন্ট হয়। তুমি আর্টিস্ট হও বা হচ্ছে তুমি যদি লেখক হও বা তুমি যাই হও, তুমি সঙ্গীত শিল্পী হও, তুমি যত আঁকবা, যত লিখবা, যত তুমি গান গাবা, তোমার স্কিলটা হচ্ছে চর্চা হচ্ছে। তখন তুমি নিজে থেকেই বুঝতে পারবা যে তুমি আগে কতটা হচ্ছে তোমার ল্যাকিংস ছিল, বা তুমি কতটুকু ইমপ্রুভ করছো, বা তুমি যে ইমপ্রুভ করতেছো এটা তুমি ফিল করতে পারবা। ওইটা আমার মনে হয় অ্যাজ এ ক্রিয়েটিভ পারসন ইন এ ক্রিয়েটিভ জার্নি এটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। ফারদিনের শুধু যে মানে কি বলে আর্টের ট্যালেন্ট আছে তা না, সে ভালো ভয়েস অ্যাক্টিং করতে পারবে, কারণ তার ভয়েস অ্যাক্টিং বা ভয়েস দেওয়ার কিছু আমি শুনেছি আর কি। দারুণ সেটা দারুণ। সে তাহলে তো আমি বলবো যে অডিও বুক চ্যানেল খুলে ফেলতে পারেন একটা। আচ্ছা, অডিও বুক আমাদের চ্যানেল দেশে আমার করার ইচ্ছা আছে এই দেশের মধ্যে। হ্যাঁ হ্যাঁ তো যদিও তেমন একটা ইয়া নাই, কিন্তু মানে ভয়েস অ্যাক্টিং করে করার ইচ্ছা ফেলেন। আমার অনেক আগে থেকে ছিল। এখন এইটাই হচ্ছে ভালো পোর্টফোলিও হইতে পারে। আপনার যেটা ইউটিউবে চ্যানেল থাকে, সেখানে যদি আপনি কিছু লেখকের সাথে যোগাযোগ করে কিছু অডিও বুক পড়ে শোনান, তাহলে যেটা হবে সেখানে একটা অডিয়েন্স ক্রিয়েট হবে। ওইটা তখন একটা পোর্টফোলিও হিসেবে কাজে লাগতে পারে, যে আমার এইটা আছে, আপনারা এসে দেখেন আমার ভয়েস মডুলেশন কেমন, আমার ভয়েস ইম্প্রোভাইজেশন কেমন। ওইটা খুবই কাজে লাগে। এই যেমন কলকাতার একজন তো এগুলো করে বেশ হিট হয়ে গেল, কি বলে মীর আফসার আলী, চেনেন হয়তো বা নাম শুনছেন। সে এখন নিজের একটা চ্যানেল খুঁজছে। যে আমি তো মনে করি বাংলায় যে অডিও বুক হইছে, উনি হচ্ছে পায়োনিয়ার। উনার মতো করে ভাবেই নেই এর আগে মানুষ। উনি একটা প্ল্যাটফর্ম দ্বারা করেছে, রেডিও মির্চিতে ইন্ডিয়ায়। তো সেটা চলে এখনো, সেখানে উনি কি আরজে ছিল? হ্যাঁ হ্যাঁ, ওনার শুরুই হচ্ছে আরজে থেকে। উনি প্রথমে মনে হয় সাংবাদিক, খবর পড়া শুরু করছিল, তারপরে সে আরজে হয়ে গেছে, বা আরজে ছিল তারপরে সাংবাদিক, নিউজ রিডার ছিল। তো সেখান থেকে আস্তে আস্তে করে তারপরে আরো বিভিন্ন দিকে ব্রাঞ্চ আউট করছে। বাট তো এখন হচ্ছে সে আর আরজে নাই, এখন সে ওই জবটা ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে এখন সে নিজের একটা অডিও বুক চ্যানেল করছে, সেখান থেকে সে পড়ে। আচ্ছা, তো আপনার যেহেতু ট্যালেন্ট আছে, আপনি করে ফেলতে পারেন। এটা হচ্ছে থেকে সস্তায় কাজ করা আর কি। এবং আপনার যদি চ্যানেলে যথেষ্ট পরিমাণ মানুষ আসে, শ্রোতা আসে, সেখান থেকে কিছু মনিটাইজেশনও হয়, কিছু টাকা পয়সাও ইউটিউব আপনাকে হয়তো দিবে। সেসবের আশা না করেই শুরু করে দেওয়া উচিত। আমার কাছে পাঠাইছে কিছু, ওগুলো আমি দেখাই, একটা একটা করে দেখাচ্ছি। দেখো দেখো। ফার্স্টে হচ্ছে আচ্ছা আচ্ছা, এগুলোকে ডাউনলোড করে নিই, তারপরে দেখাচ্ছি আর কি। ইন দ্য মিন হোয়াইল কথা বলতে থাকো, চুপচাপ না থাকে আর কি। আমি ইয়াগুলা কপি করতেছি আর কি, ছবিগুলা। আচ্ছা, আমি দুইটা অ্যানিমে অ্যাকচুয়ালি শুরু করতে যাচ্ছি। আই ওয়ান্ট বোথ অফ ইউর ওপিনিয়ন যে এটা অ্যানিমেটা কেমন। একটা হচ্ছে রিসেন্ট অ্যানিমে, বাট অনেকেই বলতেছে যে এটা নাকি অনেক সুন্দর করছে, যেটা হচ্ছে ইসেকাই ওজিসান অর আঙ্কেল ফ্রম আনাদার ওয়ার্ল্ড। এটা আমি দেখছি, এবং এটা বেশ মজার বলতে লাফ আউট লাউড হয়তো মানে সবসময় পাবা না, কিন্তু এটার রিলেট করতে পারবা যদি তুমি গেমার হয়ে থাকো। এখানে দেখায় যে একজন গেমার আঙ্কেল, সে হচ্ছে 17 বছর বয়সে কোমা চলে যায়, এরপরে আরো 17 বছর পর তার আর কি জ্ঞান ফিরে আর কি। সে অলরেডি 30 আপ হয়ে গেছে। তো এই সময় তার আত্মীয় স্বজনের মধ্যে শুধু তার একজন ভাতিজা বা ভাগ্নে আছে। সে এসে আর কি তাকে মানে ফার্স্টে সে বলতে আসছিল যে তোমাকে আমরা আর কি আর সাপোর্ট দিতে পারবো না বা এরকম কিছু। যখন দেখতে পায় যে সে তার ম্যাজিক জানে, ম্যাজিক দেখায় আর কি, তখন সে আর কি অবাক হয়ে যায়। এবং এরপরেই হচ্ছে এই মামা ভাগিনা বা চাচা ভাতিজার আর কি যে কাহিনী শুরু হয় আর কি। আর এর মধ্যে আরেকটা মজার জিনিস হচ্ছে যে এই ওজিসান যে সে তার লাইফ এক্সপিরিয়েন্স বলতে শুধু গেম, সে গেম থেকে বিভিন্ন রকমের উক্তি ঝাড়ে বা ওখান থেকে সে
বিভিন্ন রকমের খুব ডিপ দেয় যে হ্যাঁ এটা হচ্ছে তুমি কি বলে এটাকে, একটা একটা তোমাকে হয়তো একটা দিল, উপদেশ দিল, তুমি ভাবলা বাহ বেশ ডিপ একটা উপদেশ দিছে, কিন্তু কিছুক্ষণ পর শুনতে পারবা যে ওটা আসলে একটা সে কি বলে গেম থেকে সে ওই উক্তিটা মানে দিছে আর কি, উপদেশটা দিছে আর কি গেমের মাধ্যমে। আর এছাড়া হচ্ছে এছাড়া এটা একটা ঝামেলা আছে অবশ্য। ঝামেলা হচ্ছে এটা লাস্ট এপিসোড এখনো বের হয় নাই আর কি। লাস্ট এপিসোডটা ওই যে এখনো বের হয়নি? হ্যাঁ, করোনার কারণে আটকায় গেছে। এটা হচ্ছে তোমার 13 এপিসোডে শেষ হওয়ার কথা ছিল সিজন 1, কিন্তু এই করোনা প্যান্ডেমিকের কারণে থার্ড মানে লাস্ট এপিসোডটা তোমার আর রিলিজ দিতে পারতেছে না ওরা আর কি। কারণ ওদের টিমের সবাই হচ্ছে করোনা এফেক্টেড হয়ে গেছে আর কি। এই হচ্ছে কাহিনী। তুমি যদি ওয়েট করতে পারো তাহলে আমি বলবো একটু ওয়েট করে তারপরে দেখো আর কি। এটা লাস্ট এপিসোডটা আসুক তারপর দেখো আর কি। আমার রিকমেন্ডেশন থাকবে এটা আর কি। আচ্ছা, এটা হচ্ছে একটা হচ্ছে অড ট্যাক্সি। অড ট্যাক্সিও আমি দেখছি, যথেষ্ট মানে ভালো আর কি। যদি তুমি একটু অন্য রকমের দেখতে চাও, যে কি বলে এটাকে, অন্য রকমের অ্যানিমে দেখতে চাও, এবং এটাতে তোমার লাস্টের টুইস্টটাও বেশ মজার আর কি, যে একটা টুইস্ট সহ দেখতে চাও কিছু, তাহলে আমি বলবো যে দেখো এটা আর কি। অড ট্যাক্সিটা কি লাইক মার্ডার মিস্ট্রি টাইপ এরকম কিছু? হ্যাঁ, মার্ডার মিস্ট্রি, এবং এটাতে তোমার কি বলে নরমালি কি হয় যে অ্যানিমেতে তোমার হচ্ছে যে যদি বিস্টার্স দেখছো না তুমি? বিস্টার্স না বিস্টার্স দেখা হয়নি আমার এখনো। আচ্ছা, নরমালি তো থাকে হিউম্যান ক্যারেক্টার, আর কিছু ফ্যান্টাসি অ্যানিমেতে থাকে হচ্ছে তোমার নন হিউম্যান থাকে আর কি। কিন্তু এখানে মানে অ্যানিমালসরা হচ্ছে থাকে ওখানে স্টোরি হ্যাঁ হ্যাঁ ক্যারেক্টার। হ্যাঁ 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 অনেকটা ওয়েস্টার্ন একটা কালচারের জুটোপিয়া মতো। টাইপের। হ্যাঁ 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 ওই টাইপের আর কি। তো এখানে আহ, যেটা বললা অড ট্যাক্সিতে সব ক্যারেক্টারই থাকে হচ্ছে নন হিউম্যান। এখন এটা আমি স্পয়লার হয়ে যাবে, তো আমি বলবো না যে এটা আসলে কেন। তবে এটা বেশ ইম্পর্টেন্ট আছে যে এটা তারা আর কি এই নন হিউম্যান দিয়ে দেখাচ্ছে আর কি। কেন দেখাচ্ছে এটা তুমি পুরোটা দেখলে বুঝতে পারবে আর কি, শেষ পর্যন্ত আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, দুইটা রেকমেন্ডেশন পেয়ে গেলাম। আর ডুম ইটারনাল। রেকমেন্ডেশনের কোনটা? ও আচ্ছা, ডুম ইটারনাল। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ফারদিনের যে আর্ট আমাকে দিয়েছে সেগুলোর মধ্যে থেকে একটা দেখছেন আপনারা। এটা হচ্ছে ডুম ইটারনালের গেমসের আর কি। তো যথেষ্ট মানে ডিটেল আর্ট ওয়ার্কের মনে হচ্ছে যে দেখে যে অনেক সময় নিয়ে এটা আঁকা হয়েছে। এটা আঁকতে কত সময় লাগছে তোমার? আমি অ্যাকচুয়ালি আর্টের এমন পর্যায়ে চলে গেছিল যে লাইক আমি আর টাইম লাইক ধরা শুরু করিনি যে লাইক কতক্ষণ সময় লাগতেছে বা কতক্ষণ শেষ করা লাগবে। ও মাঝখানে এটা নিয়ে একটা এবার ইন্টারেস্টিং স্টোরি আছে। মাঝখানে এটা আমি লাইক হচ্ছে আর্টটা করার পরে আর ইঙ্কিংটা আমি করতে পারিনি, মানে শুধুমাত্র পেন্সিলটা এঁকে আমি রেখে দিয়েছিলাম। তো এরকম ভাবে রেখে প্রায় আমি অনেক অনেক মাসই আমি রেখে দিয়েছিলাম, প্রায় 6 মাসের মতো আমি রেখে দিয়েছিলাম। এরপর আমি ধরি না এটার উপর। পরে 6 মাস পর আমি বলতেছিলাম যে না থাক, আমি 6 মাস ধরে ধরতেছি না, এই আটটা পড়ে আছে, এটা শেষ করে দেই। না শেষ করলে আমার নিজেরই কেমন একটা অশান্তি লাগবে। তো ধরলাম। আমি একটু কনফিউজ ছিলাম যে ফার্স্টে যে 6 মাস পর ধরতেছি, আমার স্কিলস কি আরো ওই পর্যায়ে কি আছে নাকি নাকি নষ্ট হয়ে গেছে, যেরকম ভাবে আমি আঁকতে চাইছিলাম ওরকম ভাবে হবে নাকি। তাহলে আচ্ছা থাক, দেখা যাক কি হয়। ওরকম ভাবে শুরু করছি। শুরু করে করতে করতে এই একটার সাথে একটা কালার গ্রেড মানে কালার কম্বিনেশনের মিক্সচারটা এক্সপেরিমেন্ট করছি অন্য খাতায়, ওগুলির সাথে কম্বিনেশন ইয়েটা করে যেটা ভালো লাগছে সেগুলি এটার সাথে দিয়ে এরপর ফাইনালি এটা করছি। আচ্ছা আচ্ছা, না, ভালোই হয়েছে। এটা বেশ ভালো এটা দেখে মনে হচ্ছে যে অনেক সময় দিয়ে এবং এফোর্ট দিয়ে করা হয়েছে, আঁকা হয়েছে। নেক্সট হচ্ছে সাইকোপাস এর দুই ক্যারেক্টার এটাও তো বেশ মানে ডিটেইল আর কি কাজ দেখতেছি আমি। কালারিংটা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এটা সাইকোপাস এটার কি অ্যাকচুয়ালি একটা ছিল, বিফোর এন্ড আফটার ছিল। আচ্ছা, আমি বিফোর এর ভার্সনটা দিতে ভুলে গেছি। বিফোর এর ভার্সনটা আমি একটু খুঁজে দিচ্ছি এখন। বিফোর এন্ড আচ্ছা আফটার দেখলে তাহলে ইউ ক্যান লাইক রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে আমার স্কিলসটা কিরকম ভাবে ইমপ্রুভ হয়েছে। এটা এখন যেটা দিছি সেটা হচ্ছে 2020 সালে করছিলাম। এর আগে একটা করছিলাম সেটা হচ্ছে 2017 সালে, when I first started watching anime। আচ্ছা আচ্ছা, ওটা একটু খুঁজে দেখতেছি আমি। ওয়েট ওকে, সমস্যা নেই সমস্যা নেই।
আচ্ছা, এরপর আছে প্রোমেয়ার। এই অ্যানিমেটা আমি দেখি নাই, নাম শুনছি। এটা কি এটা প্রান্ত সুন্দর ছিল, আমার আচ্ছা, একদমই খেয়াল নাই, বাট এটা একটা সুন্দর লাগতেছে, কালারিংটা বিশেষ করে। হ্যাঁ হ্যাঁ এটা একটা বার্থডে গিফট করছিলাম ওই সাদা ভাইয়ের জন্য। আচ্ছা এটা আচ্ছা। কি ইসের নির্মাতারা বানাইছে নাকি? রেড রেড লাইন, এটা এটা তোমার স্টুডিও ট্রিগার বানাইছে, এটা আমি জানি, কিন্তু রেড লাইনের কিনা আমি শিওর না। রেড লাইন মুভিটা দেখছিলা? রেড লাইন তো, না, হ্যাঁ ওটাও রেড দেখা লাইন, হয়নি। এটা রেসিং মুভি ছিল, মানে রেসিং কম্পিটিশন টাইপের, এটা দারুণ ছিল, দেখতে পারো। হুম হুম হুম। আচ্ছা, কিন্তু আমার একটা দেখতেছি, দেখে মনে হচ্ছে যে একেবারে অরিজিনাল আর্টিস্ট যেরকম আঁকবে একটা ওরকমই লাগতেছে দেখে। সুন্দর হচ্ছে, কিন্তু আমার এটা খুবই হচ্ছে সুন্দর হচ্ছে। ফাইনাল ভলিউমের কভারটা আঁকছি আমি, ফাইনাল ভলিউমের মধ্যে এই কভারটা ছিল। আচ্ছা আচ্ছা, ভালোই লাগতেছে দেখে এটা। এরপর হচ্ছে, এটা হচ্ছে মনে হয় ইভানগেলিয়নের একটা ক্যারেক্টার নাকি? মিসাতো। আচ্ছা, তো আর কি। নিয়ন জেনেসিস। ওকে, এরপর এই টার্মিনেটরের আমাদের কোয়ালিটির, হ্যাঁ, ও এটা কি আঁকা আচ্ছা কি, নাকি? দেখে তো মনে হচ্ছে যে সব, আমি বলছিলাম যে এই কোয়ালিটির আঁকতে পারলে ডেফিনেটলি মাঙ্গা আঁকা যায়, তাতে হ্যাঁ শিওর, ভালোই হবে ব্যাপারটা। এটা তবে দেখে মনে মাঙ্গা হচ্ছে আঁকার ছবি। বা কমিক্স আঁকার যে চ্যালেঞ্জ সব থেকে বড় আমার যেটা মনে হয়, যে প্রচুর আঁকতে হয়। মানে মনে হুম করো যে হুম। এক পাতার মধ্যে যে পরিমাণ কাজ করতে হয়, সে করতে হবে একটা আর্টিস্টের 8-10 দিন মিনিমাম লেগে যায়, তাও ধারাবাহিক কাজ করার পর। তো ওই ক্ষেত্রে ধৈর্যটা আমার ধরে রাখা এক একটু একটা কঠিন। আর্ট আছে, হ্যাঁ হ্যাঁ। যেমন এই আর্টটা যেটা যে টার্মিনেটর যেটা দেখাচ্ছি, এটার মধ্যে আমি কিন্তু পেপারটা যেটা মানুষজন মনে করছে কি আমি ব্ল্যাক পেপারের মধ্যে আমি হোয়াইটিং করে করছি, কিন্তু আসলে কিন্তু কাহিনী ওইটা না। আমি পুরা হোয়াইট পেপারের মধ্যে পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করছি। সো অনেক কাজ করতে হয়েছে আমার এটার জন্য। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা দেখে সুন্দর হয়েছে, বোঝা খুবই যাচ্ছে সুন্দর এটা হয়েছে। অনেক 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 মানে কষ্ট করে করা হয়েছে এটা, কারণ না এইটা ডেফিনেটলি, আহ, আমার এটা আর্টই মনে হচ্ছে, এটা মনে হচ্ছে এটা ছবি তুলে আনা হয়েছে আর্নল্ড হ্যাঁ শোয়ার্জনেগারের। হ্যাঁ হ্যাঁ, আমারও এই প্রথম দেখা এরকমই মনে হচ্ছে, এটা আর্ট না, এটা কেউ একজন ছবি তুলছে আর কি। হ্যাঁ, দারুণ দারুণ। আচ্ছা, আর এটা হচ্ছে মনে হয় যে নতুন একটা ডেথ নোটের একটা আসছিল, অ্যানাদার নোট না কি জানি, ওটা মনে হয় ওটার আর্ট ওয়ার্ক এটা। রাইট, এটা বেশ ভালো লাগতেছে। আচ্ছা, আর এটা হচ্ছে মব সাইকোর সম্ভবত, এইটা তাই খুব না? সুন্দর হয়েছে, এটা এফেক্টটা সুন্দর হয়েছে। এটার এটা আমার এক্স্যাক্টলি মনে নেই কতক্ষণ লাগছে, কিন্তু আমার আমার এটা মনে আছে যে ব্যাকগ্রাউন্ডটা, শুধু ব্যাকগ্রাউন্ড অ্যালোন করতে আমার 10 ঘন্টার মতো লাগছিল। এই আচ্ছা আচ্ছা। জন্যই তো আর্টিস্টদের অ্যাসিস্ট্যান্ট থাকে মাঙ্গা ইন্ডাস্ট্রিতে। সবাই সেটাই একজন বাবলের কাজ করে, একজন ক্লিন করে, একজন ব্যাকগ্রাউন্ড আঁকে, একজন হচ্ছে ইঙ্কিং করে, একজন সেটাই হচ্ছে চিন্তা খালি করে দেখো ক্যারেক্টার যে আঁকে। এক সপ্তাহের মধ্যে তারা একটা চ্যাপ্টার নামা ফেলে, আর এখানে তোমার 10 দিন বলতেছে তুমি একটা এই মানে একটা প্যানেল ধরো, এই একটা প্যানেল ধরলাম আর কি, 10 দিন একটা প্যানেল পিছনে তুমি সময় দিচ্ছ, তার মানে বুঝতে পারতেছো যে কি এটাই কি পরিমাণ কষ্ট কষ্ট করা লাগে একটা ম্যাঙ্গা নামাতে। চ্যালেঞ্জটা, এটাই একটা বড় চ্যালেঞ্জ। তবে কিছু ফাঁকিবাজ আর্টিস্ট আছে, যেমন এই যে তোমার ব্লিচের যে মাঙ্গাকা ইতে না কি জানি, একটা হ্যাঁ, এফেক্ট কুবোকিতে। দিয়ে শেষ এক পেজ। হ্যাঁ, আমার যে বিরক্ত লাগতো, বাট আসলে অনেক পরিশ্রমের কাজ। কিন্তু মাঙ্গা পড়তে গেলাম, একটা এফেক্ট, একটা বাজ পড়ছে, শেষ ওই তুমি যদি ইন আমার কম্পারিজন, জিনিসটা তুমি কি, যদি একটা ওয়ান পিসের একটা পেজ দেখো গিয়ে, হ্যাঁ সরি, হ্যাঁ বলেন। না না না, আমার সমস্যা নেই। আমার জিনিসটা হচ্ছে যে যেমন আমি আমি আর্টিস্ট হিসেবে আমি এটা বলবো, আমি এরকম দেখি অনেক আর্টিস্ট আছে এরকম লেজি, একটু কিছু করে ওরা ওটুক নিয়ে স্যাটিসফাইড থাকে। বাট আমি এটা নিয়ে খুবই বিরক্ত লাগে আমার কাছে, যে লাইক আমি ওদেরকে আমার আর্ট দেখাই যে ভাই দেখো, এটার মধ্যে আমার শুধু ব্যাকগ্রাউন্ড করতেই 10 ঘন্টা লাগছে। তো তোমরা এরকম তোমাদের লিমিটটাকে পুশ করার চেষ্টা করো না কেন? তোমরা অল্প একটু কিছু এফেক্ট দিয়ে ওটা নিয়ে স্যাটিসফাইড থাকো। এরকম থাকলে তো তোমাদের স্কিল জীবনে বাড়বে না কোনোদিন। তো ওদেরকে এটা বলি, ওরা একটু না, কথা এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেয়। বাংলাদেশে আর্টিস্টদের মধ্যে এই জিনিসটা একটু ল্যাকিং আছে সোফার। আমি যেটা দেখছি যে ব্যাকগ্রাউন্ড আর্ট নিয়ে তারা কাজ করে না, মানে করেই না। এই কমিক্স বা হুম মাঙ্গা পড়ছি খুবই কম দেখছি যে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতেছে। বাট কিছু কিছু লোক করার চেষ্টা করে, তাও দেখা যায় কি ওই যে সময়ের অভাবেও করতে পারে না। হয়তো যারা প্রফেশনালি কমিক্স করতেছে এখন, তাদেরও এটা আসলে প্রফেশনাল জব না, তাদের একটা সাইড কাজ।
তারা হয়তো একটা ওই অ্যাড এজেন্সির যদি একটা ব্যানার করে দেয় সেখানে টাকা আর অনেক বেশি পায়। আর্ট করে আমাদের ক্রিয়েটিভ প্রফেশনে যে পরিমাণ পারিশ্রমিক আমরা ডিজার্ভ করি বাংলাদেশে, সেই পরিমাণ তার সিকিভাগও দেওয়া হয় না কাউকে, 10%ও দেওয়া হয় না। তো সেক্ষেত্রে আসলে অত এফোর্ট দেওয়ার অনেকেরই মনও থাকে না বা ওভাবে কেউ কাজ করতে পারে না। তো তারপরেও ব্যাকগ্রাউন্ড আর্টওয়ার্ক আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। এটা করেছে আমার খেয়াল আছে যে আমার কিছু মাঙ্গা পড়ে খুবই ভালো লাগছিল এই আর্টের জন্য। যেমন ধরো একটা ছিল গ্রিন ব্লাড, গ্রিন ব্লাড বলে একটা মাঙ্গা ছিল, কেউ পড়ছো কিনা আমি জানি না। না আমি পড়িনি এখন, দাঁড়াও, নামও শুনলাম ফার্স্ট মনে হয়। আমিও ফার্স্ট টাইম শুনলাম। এক সেকেন্ড, এটা বেশি বড় না, তবে এই মাঙ্গাকার আরো কিছু মাঙ্গা আছে, দাঁড়াও আমি একটু সার্চ করে তোমাকে বলতেছি। তো গ্রিন ব্লাড পড়া না থাকলে বেশি রাখতে পারো ডেফিনেটলি। এটা একটু ওয়েস্টার্ন ওই অ্যাকশন স্টোরি টাইপের, আচ্ছা তোমার ইনস্টিটিউটের মুভির মতো, বাট আর্ট ওয়ার্ক মানে দারুণ দারুণ দুর্দান্ত। তারপরে ধরো তোমার ইনুয়া আসানোর আর্ট ওয়ার্ক দুর্দান্ত। তারা হচ্ছে একবার সবাই যে ইনুয়া আসানোর সেরা। আচ্ছা, আর্টিস্টের নাম হচ্ছে মাসাসুমি কাকিজাকি, মাসাসুমি কাকিজাকি, ঠিক আছে। তার হচ্ছে আর কি আছে দেখছি, তার একটা বিখ্যাত কমিক্স আছে মনে, এটার থেকে অ্যাটলিস্ট বিখ্যাত। কয়দিন ধরে যে কি ভুগতেছি, আচ্ছা তোমরা বলতে থাকো অন্য কথা, আমি এটা একটু বের করার চেষ্টা আচ্ছা করছি। আচ্ছা ঠিক আছে। আমি এই আমি পাইছি তার যেটা বিখ্যাত মানে একটু পপুলার বেশি, সেটা হচ্ছে রেইনবো, রেইনবো নিশা ও আচ্ছা এটা অ্যানিমে আছে, রেইনবো ইয়েস দেখছি এটা অ্যানিমে আছে। হ্যাঁ, এইটার যে আর্ট বা ওরা একটা নতুন যে বের হচ্ছে, সেই বের হচ্ছে যেটা মানে হাইড আউট বলে একটা ওয়ান শট কমিক মাঙ্গা টাইপের হরর প্রবাবলি। আরেকটা বের হচ্ছে, এটা বেশি পপুলার না, আমি সাজেস্ট করব যে গ্রিন ব্লাড পড়ো, গ্রিন ব্লাড সেই যে আর্ট ওয়ার্ক। আচ্ছা আচ্ছা, যদিও খুবই মানে কি বলে এটাকে, ওরকম কাহিনীগুলো সবই স্লাইস অফ লাইফ এবং খুবই হার্ড টপিক নিয়ে, খুবই ডিপ্রেসিং হয় মাঝে মধ্যে, বাট আর্ট ওয়ার্কের জন্য সেরা সেরা। আমি গ্রিন ব্লাডের কয়েকটা মাঙ্গা প্যানেল দেখতেছি। গ্রিন ব্লাডের যে ক্যারেক্টার, আই ডোন্ট নো হিজ নেম, বাট ওকে দেখে আমার পুরো ভ্যান হেলসিং এর কথা মনে পড়তেছে। লাইক ডিমন হান্টার, লাইক ভ্যাম্পায়ার হান্টার, ওরকম মনে হচ্ছে আমার কাছে ওকে দেখে। অনেক সুন্দর আইডি আছে, হ্যাঁ এটা আমার পড়া লাগবে। আচ্ছা ওকে, এটা হচ্ছে সে পাঠাইছে, ফারদিন পাঠাইছে, এটা হচ্ছে বিফোর, ও যেটা বলতেছিল একটু আগেও যে আগের থেকে যে ওর যে মানে বাড়ছে, তোমার কি বলে এটা স্কিল হচ্ছে বাড়ছে। 2017 সালের, আর এরপর যেটা দিচ্ছেন সাইকোপ্যাথ এটা 2020 সালের। সো সাইড বাই সাইড কম্পারিজন করে দেখতে পারো দুইটা, ওইটার তাহলে বুঝতে পারবো। না বুঝতে পারতেছি যে আসলে দেখেই বোঝা যাচ্ছে যে অনেকখানি ইমপ্রুভ হয়েছে আর কি তোমার হার্টের হ্যাঁ, আরে এরকম আর্ট ওয়ার্ক নিয়েও তো মাঙ্গা করে ফেলে। হ্যাঁ হ্যাঁ আছে, সেটাই আমার মনে হয় আপনার ট্রাই করা উচিত, যেহেতু প্রতিভা আছে এটাকে কাজে লাগানো উচিত। কত মানুষের তো থাকে না, আমি যেমন চাইলেও আঁকতে পারি না, আমার সেই সেন্সই নাই। ও ইয়ে নাজমুল ভাই, রিসেন্টলি আমি আবার হচ্ছে কিছুদিন আগেই একটা আমার ফ্রেন্ডের সাথে, আমার ফ্রেন্ড আবার বলেছিল যে যদি এই সিরিজটা কোনোদিন দেখতে চাস তাহলে আমাকে বলিস, আমরা একসাথে দেখবো, যেটা হচ্ছে তুমি সাজেস্ট করছিলা, রেকর্ড অফ র‍্যাগনারক। আচ্ছা হ্যাঁ, এটা আমি ম্যাঙ্গা পড়ছিলাম, ম্যাঙ্গা পড়ে বলছিলাম যে এটা অ্যানিমে আসবে আর কি। তো অ্যানিমের ফার্স্ট সিজনটা দেখছিলাম অনেক আগেই, তো সেকেন্ড সিজন হচ্ছে রিসেন্টলি কিছুদিন আগে আসছিল, তো আমার ফ্রেন্ড বলল আচ্ছা চল দেখে ফেলি আমরা। তো সেকেন্ড সিজনটা আমরা দেখে ফেললাম, এখন আবারও এমন একটা ক্লিফ হ্যাঙ্গারের পর্যায়ে দিয়ে দিচ্ছে, আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে এমন ভাবে এত হাইপ টাপ করে তারপর আবার শেষ করে দিল সিজনটা। তো
হ্যাঁ আমি বলবো যে এটা রিসেন্টের মধ্যে এই তিনটা দেখছি। অ্যান্ড রেকর্ড অফ র্যাগনারকের লাইক আমি বলবো ক্যারেক্টার রাইটিং গুলি অনেক সুন্দর করছে এক একটা ইয়ে, যেমন হিস্টোরিক্যাল যেসব ক্যারেক্টার, জ্যাক দ্য রিপার, তারপর হুম পোসাইডন, তারপর হচ্ছে হুম হুম জিউস, ইয়েতে হুম এসব হুম। গডস, অনেক গডস আছে। যেমন আমরা কিন্তু লাইক ম্যাক্সিমাম ইয়েতে অনেক অনেক জায়গাতে তো অনেক মিথোলজির মধ্যে অনেকভাবে ওদের ছবি দেওয়া আছে, কিন্তু হ্যাঁ এই অ্যানিমের মধ্যে অনেক মানে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারেক্টার প্রত্যেকটা আলাদা আলাদা মানে ইউনিক ভাবে ডিজাইন করে রাখছে, যেমন হারকিউলিস, তারপর হচ্ছে হুম জ্যাক হুম দ্য রিপার। ইয়েতে তো দেখলাম আমি আমার মতে সবারই এই লাইক সিরিজটা বা অ্যানিমে বা মাঙ্গা যেটাই বলেন ওটাই পড়া উচিত বা দেখা উচিত। সো রেকর্ড অফ র্যাগনারকটা আসলে লাইক ওয়ান অফ মাই হাইলি রিকোয়েস্টেড সিরিজ, যেটা হ্যাঁ মানুষজন হ্যাঁ দেখা উচিত। এটার তবে একটা ইয়ে আছে, কমপ্লেন আছে যে প্রথম সিজন নিয়ে আমি শুনছি অনেকের কাছ থেকে যে এটা মানে পাওয়ার পয়েন্ট দিয়ে করা অ্যানিমেশন মনে হয়, অনেকে বলতেছে যেটা দেখে মনে হচ্ছে হ্যাঁ পাওয়ার হ্যাঁ, পয়েন্ট অ্যানিমেশন করছে আর কি। অ্যানিমেশনের ইয়েটা অনেকটা লাইক কয়েকটা জায়গায় দেখলে মনে হয় কি লুপ করে দিচ্ছে। সো ইটস নট লাইক হুম যে হচ্ছে নতুন নতুন কোনো অ্যানিমেশন বা এফেক্ট কিছু ইউজ করছে, যেটা অনেকে আমার ফ্রেন্ডও এটা বলছে। আমি অ্যাকচুয়ালি এটা খেয়াল করিনি, আমি আই হুম ওয়াজ টু ইনভেস্টেড উইথ দ্য স্টোরি এন্ড ক্যারেক্টার। আমার ফ্রেন্ড বলছে যে আমি এটা খেয়াল করছি, তো পরে ওর বলা যায় তারপর আমি খেয়াল করছি যে না আসলে কয়েকটা ব্যাকগ্রাউন্ড এফেক্ট দেখে মনে হচ্ছে কি একই জিনিস ওরা লুপ করে দিচ্ছে বারবার। সো হুম অনেকটা ল্যাকিং এই ক্ষেত্রে। তবে নেটফ্লিক্স ধরছে, তো নেটফ্লিক্স তো আবার রিসেন্টলি জোজো পার্ট 6 ও হাইপটা নষ্ট করে দিয়েছে। সো রিসেন্টলি নেটফ্লিক্স কি হুম। করতেছে ওরাই জানে। হ্যাঁ নেটফ্লিক্সের রিসেন্ট ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না, তারপরে আবার ওরা বিভিন্ন অ্যানিমেশনের আবার ইয়ে করতেছে, কি বলে যে লাইভ অ্যাকশন বাই করতেছে, যেগুলো এমনিতে খুব একটা ভালো ভালো হয় না। তারপরেও এখন দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। নেটফ্লিক্সের একটা যে সিরিজ সম্ভবত ভালো হইতে পারে, এই টুনজি তোর তোমার কমিক্সের উপর একটা মাঙ্গার উপর একটা করার তারা ট্রাই করতেছে রিসেন্টলি। তো হুম এটা নিয়ে অনেকে আশাবাদী, এবং আমি কিছু ট্রেইলারে দেখলাম সেখানে কন্টেন্ট মোটামুটি সেমই আছে একেবারে। তোমার টুনজি তোর মাঙ্গায় যেরকম পড়ছি এক্স্যাক্টলি হুম ওইসব সিন গুলাই সুন্দরভাবে আনার চেষ্টা করছে তারা। দেখা যাক কি হয়, এখনই বলা যাচ্ছে না। হুম তো আমরা মোটামুটি কি দেখছি আর কি পড়ছি এটা নিয়ে কথা বলা শেষ। উম, হুম। তোমার হচ্ছে কিছু গেম কি কিছু খেলছো নাকি এই এই সপ্তাহে? এই সপ্তাহে না, আমি গেম থেকে দূরে আছি। মাঝে মধ্যে মোবাইলে কিছু গেম খেলি, যেমন আজকে একটা গেম ইনস্টল করলাম, কি জানি নাম, ওয়েস্টল্যান্ড সার্ভাইভাল কাউবয় স্টোরি। তো তুমি কি প্রতি সপ্তাহে একটা করে গেম ইনস্টল করো নাকি? না, ট্রাই করতেছি আর কি, জাস্ট ট্রাই করার জন্য। পিসিতে যে বলার সমস্যা ছিল ওই সমস্যাটা এখনো আছে পিসিতে, এই জন্য হ্যাঁ হ্যাঁ। পিসিতে সেরকম ভাবে গেম খেলা যাচ্ছে না। আর এমনি গেমের আসলে নেশাটা আমার কমে গেছে অনেক আগের থেকে, এখন অত ভাবে গেম খেলা হয় না আর কি। না আমিও সপ্তাহে সময় পাইনি একেবারে গেম খেলার, মানে 1 মিনিটও খেলা হয় না এই বলতে গেলে। ইচ্ছা ছিল বাট আচ্ছা খেলা হয়নি। আচ্ছা। আপনি কি গেম টেম খেলেন নাকি? হ্যাঁ খেলে তো। আমি আমি মানে খেলতাম রিসেন্টলি, এখন বলতে গেলে অনেক সব যেহেতু ক্ষেত্রে সবকিছু কমে গেছে আমার। কিন্তু লাইক রিসেন্টলি আচ্ছা আমি আবার হচ্ছে হিটম্যান হিটম্যান রিবুট সিরিজটা শেষ করলাম। হিটম্যান রিবুট সিরিজ শেষ আচ্ছা করার পর আচ্ছা। আমি ভাবলাম যে আচ্ছা রিবুট সিরিজ যেহেতু শেষ করছি অরিজিনাল গুলি একটু খেলে দেখি কি অবস্থা। তো অরিজিনাল গুলি স্যাডলি আমার কিনা নাই, আমার ভাবতেছি যে ইয়াতে একটা ফ্রেন্ডের আবার অরিজিনাল কিনা আছে, আমি বললাম কি তোর। হ্যাঁ কোনটা খেলতে চাচ্ছেন, অরিজিনাল একেবারে শুরু থেকে? ওই হ্যাঁ হিটম্যান কোড নেম 47 থেকে একদম পুরো ফার্স্টে 2000 সালের যেটা। আহ, প্রথম দুইটা আমি মানা করব, কারণ প্রথম দুইটা বেশি স্লো। ওই গেম প্লে এখন আর এই যুগে বসে হজম হবে না, আর ওটা একটু ঠিক। বেশি ডিফিকাল্ট। আমি বলতে গেলে স্পিড রান করে কোনো মতে শেষ করবো, আমি যে স্টোরিটা দেখতে যাচ্ছি যে অরিজিনাল স্টোরিটা কিরকম ছিল। তো আচ্ছা এটা জানি যে ইয়াতে এখনকার সময় লাইক অবভিয়াসলি আমি যদি এখন ওল্ড গেম খেলতে যাই, ওল্ড গেমের এআই এখন অনেক ব্রোকেন লাগবে আমার কাছে, যে লাইক এটা এত হার্ড, এটা এরকম ডিটেকশন সিস্টেম কেন, এই সেই হ্যান ত্যান। So, হ্যাঁ ওইটা বলে লাভ নেই, ওই পুরাতন গেমের অবস্থা এরকম ছিল, তখন তো আমরা এত কিছু খেয়াল পরের করতাম না, গুলো তখন আমরা ভালো। জাস্ট এনজয় করতাম। হ্যাঁ হ্যাঁ। হিটম্যান আসলে ওই আমি শুরু থেকেই শুরু করছিলাম, ওয়ানটা আসলে খেলি নাই, টু থেকে শুরু করছিলাম মনে হয়। টু অত ভাল লাগে নাই, ইভেন টু খেলার পর আমার হিটম্যান খেলতে ইচ্ছা করেনি। পরে যখন হুম কন্ট্রাক্টস আসলো, কন্ট্রাক্টস থেকে আমার খেলা শুরু হয়েছিল। কন্ট্রাক্টস ভালো ছিল। কন্ট্রাক্টসের যেটা সুবিধা ছিল, কন্ট্রাক্টস হচ্ছে ওভাবে কোনো স্টোরি কন্টিনিউটি ছিল না, ওইটা হচ্ছে হুম। আপনারই ছিল ডিসকানেক্টেড কিছু স্ন্যাপশটের মতো স্টোরি ছিল, মানে একটা ছোট ছোট ঘটনা হচ্ছে। কন্ট্রাক্টস তো বলতে গেলে আমি বলবো বলতে গেলে একটা হিটম্যানের একটা ফিলার গেম ছিল। ওই মানে 47 এর জাস্ট মেমোরির মধ্যে কয়েকটা এপিসোড ছিল, তো কন্ট্রাক্টস এর জিনিসটা আমার এক্স্যাক্টলি। কাছে ইন্টারেস্টিং লাগছে।
যে হচ্ছে ভালো অর্ধেক ছিল। গেম ওরা রাখছিল হচ্ছে অরিজিনাল স্টোরি, আর বাকি অর্ধেক রাখছে হচ্ছে যে কোড নেম 47 এর মানে স্টোরিগুলি মিশনগুলি ওগুলি রিমাস্টার করে নতুন গ্রাফিক্স আপডেট করে বের করে দিয়েছে। অনেকে এটা এনজয় করছে, কারণ কি যে পরে যেটা করছিল যেটা হচ্ছে হিটম্যান অ্যাবসলিউশন। হিটম্যান অ্যাবসলিউশন আমি খেলছিলাম কিছুদিন আগে। হিটম্যান অ্যাবসলিউশন আমি বলবো যে ওরা স্টোরিটা মানে স্টোরিতে এত ফোকাস করছে যে ওরা গেম প্লেটা নষ্ট করে দিয়েছে ওরা। মানে হিটম্যানের যে জিনিসটা নিয়ে মানে অনেক বেশি ফেমাস, যেটা যে ডিসগাইজ নিয়ে একটা জায়গায় যাইতে হবে, ওকে মারতে হবে, এই সেই করতে হবে, ওগুলো নিয়ে মানে তেমন একটা বেশি ফোকাস করতে পারেনি। আর লেভেল গুলো তেমন একটা ভালোভাবে ডিজাইন করেছিল, সেজন্য হিটম্যান অ্যাবসলিউশনে অনেকেরই অনেক কমপ্লেন। আর হিটম্যান ব্লাড মানি যেটা যেটা এখন আমি খেলি নাই, কিন্তু অনেকেই বলে হিটম্যান সিরিজের মধ্যে বেস্ট গেম হচ্ছে হিটম্যান ব্লাড মানি, সো ওটা আমি খেলবো এখন। আর হিটম্যান বাদে আর খেলতেছি হচ্ছে রেড ডেড রিডেম্পশন, যেটা বলতে গেলে মানে ডেকেডের একটা মাস্টারপিস ধরা যায়। সো ওটার অনেকটুকু আগে গেছি, এখন দেখি শেষ পর্যায়ে আছি, এখনো শেষ করিনি। এই তো। আর গেম এই সিঙ্গেল প্লেয়ারের মধ্যে এগুলি খেলতেছি, আর মাল্টিপ্লেয়ারের মধ্যে জাস্ট ওভারওয়াচ খেলতেছি। আচ্ছা, হিটম্যান ভালো লাগে, কিন্তু ইও ভালো লাগবে, স্প্লিন্টার সেলও বেশ ভালো স্প্লিন্টার ছিল। সেল। সিরিজটা কেন স্প্লিন্টার কন্টিনিউ সেলের করলো না নাকি কে জানে, রিমেক but রিমেক ভালোই ছিল। করতেছি। এখন ইউবিআই সফট তারা কি করবে বোঝা কঠিন। তারা তো বহু বছর ধরে কেবলমাত্র ওই বানাচ্ছে, ফার ক্রাই বানাচ্ছে, আর হচ্ছে আর ওই অ্যাসাসিনস কি ক্রিড। বলে অ্যাসাসিনস ক্রিড বানাচ্ছে। একটু বোরিং হয়ে গেছে ব্যাপারটা এই পর্যায়ে, বাট হয়তো কিছু করবে তারা। মাঝখান দিয়ে একটা ডিফারেন্ট গেম বানিয়েছিল লিজেন্ড অফ জেল্ডার মতো, ইমমর্টাল ফিনিক্স রাইজিং, বাট আচ্ছা, ওইটা একটা গেম আসলে আছে অত না, ভালো করতে পারেনি। হ্যাক করতে হয়, ওটা কি ইউবিসফটের? ওয়াচ ডগস ইউবিসফটের, হ্যাঁ। ওইটার আমি বলবো ফার্স্ট গেমটা ভালো ছিল, সেকেন্ড আর থার্ডটা একদম ফালতু করে দিয়েছে। বাট ফার্স্টটা অনেকে হিট করে, কিন্তু ফার্স্টের স্টোরিটা অনেক ডার্ক থাকে, আর ইয়েটা ডার্ক থার্ডটা রিয়েলিস্টিক, তো তারপর খেলতে হচ্ছে ইচ্ছা করে নাই, থার্ডটা থার্ডের একেবারে কথা বাদই দিলাম, ফালতু একদম। অদ্ভুত করে মানে তুমি মরে গেলা, তাই না? ওইখান থেকে আমরা আরেকটা ক্যারেক্টার নতুন করে আরেকজনকে নিয়ে গেল, মানে আমি যদি একটা ক্যারেক্টারের সাথে অ্যাটাচমেন্টই তৈরি না হয় ঠিকভাবে, বা আমের যার সাথে অ্যাটাচমেন্ট তৈরি হলো সে মারা গেল, তাহলে আমার কি আরেকজনকে নিয়ে আবার শুরু থেকে মানে মানে যাই হোক শুরু থেকে না হলেও কন্টিনিউ করতে ইচ্ছা করবে? ওইটাই, এটা ওরা কি করছে ওরাই জানে। আর ইয়াতে ওরাই জানে। ইউবিসফটের এখন সবচেয়ে বড় সমস্যা কি, ওরা অতিরিক্ত ফোকাস করতেছে অ্যাসাসিনস ক্রিড ইন জেনারেল ইয়াটা, মানে এই গেমটা নিয়ে এত বেশি ফোকাস করতেছে যে ওদের যে আরো অন্যান্য গেমস আছে এগুলি ওরা ভুলেই গেছে। যেমন প্রিন্স অফ পার্সিয়া, এত সুন্দর একটা গেম, এই গেমটা কেন প্রিন্স যে অফ ওরা পার্সিয়া কন্টিনিউ করে না হতে ওরাই। পারে, প্রিন্স অফ পার্সিয়ার সেন্স অফ টাইম থেকে যে তারা একটা করছিল, নতুন সূচনা করছিল, সেটা এখনো মানুষ মনে রাখছে। আমরা যারা ওই সময় খেলছি তাদের এখনো মেমোরিতে আছে, এবং সেখানে যে তারপর গ্রাফিক্স তারা ইন্ট্রোডিউস করছিল সবকিছু মিলেই পিছিয়ে পড়লো আর কি। তারপর আবার গ্রাফিক্সটা ভালো ছিল। ওয়ারিয়র উইদিন এর মধ্যে যে ডাহাকার ফাইট, প্রত্যেকটা আমার ভয় লাগতো যখনই দেখতাম যে আমার পিছে পিছে আসতেছে। ঢাকা ওখানে অরিয়র অবশ্য কিছু বিরক্তিকর জায়গাও ছিল, ক্যামেরার জন্য লাফালাফি করতে খুবই ঝামেলা হইতো। তো এইসব খেলা হচ্ছে না, কিন্তু আমার জিনিসটা কি, এখন প্রিন্স যেটা অফ খেলতেছি পার্সিয়ার রেড ডেড। গেমগুলি অনেক চ্যালেঞ্জিং ছিল কম্পেয়ার টু মানে এখনকার যেসব ইউবিসফট গেম, অনেকগুলি চ্যালেঞ্জিং ছিল, যে ইউ হ্যাভ টু ফিগার আউট এখান থেকে এখানে ওয়াল রান করে কিভাবে যেতে হবে, হেলথ আপগ্রেডটা কিভাবে নিতে হবে, কাকে মারলে কি পাবা, এই সেই। কিন্তু এখন অ্যাসাসিনস ক্রিডের মধ্যে লাইক একটা একটা এনিমি আছে, ওকে চেস করো, ওকে ট্রেল করো, এর সাথে কথা বলো, ঘুরে আসো, এই ছাদে যাও, ওইখান থেকে লাফ মারো, ম্যাপ আনলক করো, এইগুলি খালি আমি বুঝি না এগুলি কি খেলে। অ্যাসাসিনস ক্রিডের এখন যেটা অ্যাট্রাকশন নেই, মানে যেটা গেমারদের জন্য আসলে না, স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে হিস্ট্রিক্যাল একটা জার্নি তারা রাখে আপনার হচ্ছে যে মেনুতে, ওইখান থেকে ঢুকে ওই হিস্ট্রি জানা যায়, বিভিন্ন ঘুরে ঘুরে শহর ঘুরে ঘুরে, এই জিনিসটা একটা এডুকেশনাল, এটার একটা মানে ভ্যালু আছে। এছাড়া গেম সব মিলে তেমন আহামরি মজা এখন আর লাগে না, এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমার তো মনে আছে গেম আমি শুধু বোঝা গেল। অ্যাসাসিনস ক্রিড 3 খেলছিলাম, তাও আমার যখন ফ্রেন্ডরা বলছিল যে তুই শুধু অ্যাসাসিনস ক্রিড 3 কেন খেললি আর বাকিগুলো কেন খেললি না, আমি বলছি অনেস্টলি জানতে চাস কেন খেলছি, বলছে, হ্যাঁ বল। বললো যে আমি খেলছি বিকজ আমি কটা ব্রিটিশে মারতে চাইছি। এই সেই মজা। অ্যাসাসিনস ক্রিড 2 অবশ্য বেশি ভালো ছিল, সো ফার ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য সিরিজ 2। যাই হোক, এখন
গেম আমরা তো কিছু কিনছো নাকি এটা সবকিছু বলো না? না আমি ম্যাগাজিন ছাড়া বই কিছু কিনছো? আহ, আজকে একটা আসার কথা ছিল, আজকে এখন আসেনি। ওটা হচ্ছে তোমার বলছিলাম, আমি আগে বলছিলাম মনে হয় প্রি অর্ডার করছি আর কি। শরীফুল হাসান ভাইয়ের মৃত্যু ফাঁদ, তারপর হচ্ছে তোমার মৃত্যুপাত তো বের হয়ে গেছে। হ্যাঁ বের হয়ে গেছে, ওটা আমি আরো আগে প্রি অর্ডার করছি। হুম। আর নিবার সপ্তক, অগ্নি নিরয়, তারানাথতান্ত্রিক সমগ্র, ও এই বাবা, 4টা অনেক বই কিছু। আর কি আমি প্রি অর্ডার করে রাখছি। তো ওরা আমাকে আজকে বলছে যে পাঠাবে আর কি, হুম, হুম। কুরিয়ার করে। আজকে নাও পেতে পারি, হয়তো কাল পরশুর মধ্যে পেয়ে যাবো আর কি। আচ্ছা। আমাদের গেস্ট আর উনি কি কি বই কিনছে? আমি বই কিনি না অ্যাকচুয়ালি, বাট আমার বই পড়ার হ্যাবিটটা আমার করা লাগবে। আমি অ্যাকচুয়ালি করতে চাই বই পড়ার হ্যাবিটটা করা। হ্যাঁ, ঠিক আছে, না থাকলে অসুবিধা নেই, কারণ পৃথিবীতে আসলে না, এত কিছু করার আছে যে দুই একটা বাদ পড়ে গেলেও কোনো সমস্যা নেই। আমার আমি কিছু পরিচিত বই কিনছি। আমার পরিচিত যারা গেমার আছে বিশেষ করে, হুম, হুম। অনেকেই দেখি যে বই পড়ার অভ্যাসটা নাই আর কি। আমার পরিচিত আচ্ছা, যারা আছে না তারা হয় না, দেখা যায় আসলে যে জীবনের সময় তো লিমিটেড, তাই না? হুম 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 তুমি কয়টা কাজ করবা? আমি যখন গেম খেলতাম ধারাবাহিক ভাবে, তখন আসলে বই পড়া আমারও খুব ইচ্ছা হইতো। হুম। এখন একটু কমছে দেখে কিছু সময় পাই। হ্যাঁ, যাক। এই আমি যখন মানে গেমের নেশা যখন ছিল আমার আগে, ওই সময়টা আমি দেখছি যে আসলে গেম ছাড়া অন্য কোনো হবিতে আর হুম, মানে ওইভাবে আর কি করা হয়ে ওঠে না, সময় পাওয়া যায় না আর কি অন্য হবিগুলোতে। এক্স্যাক্টলি, ওইটাই। এটা নিয়ে বসলে ওইটার পিছনেই ঘন্টার পর ঘন্টা চলে যায়। আর তুমি যদি 18 ঘন্টায় 19 ঘন্টায় গেম খেলো টানা, তুমি হচ্ছে হুম, অন্য কিছু কখন করবা? সময় কই? সেটাই সেটাই। ওকে। দেখ, আমি কিছু বই কিনছি, ওটা নিয়ে বলি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, শিওর আমি শিওর। হচ্ছে তোমার একটা সিরিজ কেনার ইচ্ছা ছিল, সেটা আমি আমাজনে খুব দেখলাম ঠেকলামও বসে বসে। ওটা হচ্ছে ব্যাটেল অ্যাঞ্জেল অ্যালিটা, যেটা ফার্স্ট সিরিজ, যেটা সিরিজ ব্যাটেল অ্যাঞ্জেলটা মানে 3টা সিরিজ আছে, একটা প্রথম, তারপর হচ্ছে মনে হয় আহ, নামটা ভুলে গেছি। সো 3টা আছে। ফার্স্টেরটা আমি কালেক্ট করব 6টা ভলিউম, কিন্তু লাস্ট ভলিউমটা আমাজনে ছিল না। তো আমার খেয়াল ছিল যে ওইটা হচ্ছে আরেকটা দোকানে আমি দেখছিলাম, ওইখান থেকে কিনবো। তো ওইখানে গেছি, যাওয়ার পরে ওইটা পাইনি। তখন একটু বিরক্ত লাগছে। তো আমি ভাবলাম দোকানে যখন আসছি কিছু একটা কিনি, নিলে ভালো লাগতেছে না। ওদিকে বইমেলাও শুরু হয়েছে, বইমেলায় যাইতে পারতেছি না, সেটা মনে কষ্ট আছে। আমি তখন একটা সিরিজ কিনলাম, মানে একটা বই কিনছি, তার নাম হচ্ছে রেড ওয়েল, না জানি রেড ওয়াল, দাঁড়াও, রেড ওয়াল, রেড ওয়াল সিরিজ। এটা প্রথম বই, অথবা 3টা কালেকশন, আমি শিওর না, বাট এটার মধ্যে হচ্ছে তোমার রেড ওয়াল সিরিজটা কিনি নাকি। এই সিরিজটা বেশ পপুলার ফ্যান্টাসি সিরিজ, একটু মনে হয় টিনেজারদের জন্যই। আমার রাডারে এটা অনেকদিন ছিল, মানে ভালো ফ্যান্টাসি তুমি নাম সার্চ দিলে এটা তোমার কিছু লিস্টে আমি পাইছিলাম। তখন এটার প্রতি একটা আগ্রহ ছিল, এই জন্য এটা আমি কালেক্ট করছি। এরপরে হচ্ছে তোমার আরো কিছু জিনিস কালেক্ট করছি গতকালকে। যেমন তোমার নিয়ন জেনেসিস এভাঞ্জেলিয়নের একটা তোমার 3-in-1 অমনিবাস টাইপের বেরোচ্ছে, আহ, একটু বড় সাইজের। অমনিবাস গুলো একটা একটু বড় সাইজের হয়। এইটা আমি ফার্স্টের ভলিউমটা কিনছি, আর বেশ ভালো। এগুলো একটু সাদা টাইপের, সাধারণত যে তোমার পৃষ্ঠা মাঙ্গা থাকে সেরকম না। তো এবং এই কারণে হচ্ছে পৃষ্ঠা একটু পাতলাও, সো বইটার কম, ওয়েট কম, বাট ভালো, কালার প্রিন্ট সব ভালো আসছে। তারপরে আচ্ছা ব্যাটম্যানের একটা কমিক্স হচ্ছে আমার অনেকদিন ধরে টার্গেটে ছিল, আমি পড়ছিলামও কিছুটা অনলাইনে বহু আগে। এটা হচ্ছে ব্যাটম্যান হোয়াইট নাইট। আচ্ছা। ব্যাটম্যান হোয়াইট নাইট সম্ভবত 8টা চ্যাপ্টার নিয়ে তৈরি ব্যাটম্যানের একটা কমিক্স। হুম। তো বেশ পুরস্কার পাওয়া, এটা তোমার কি আইজনার অ্যাওয়ার্ড পাওয়া মনে হয়। এখানে কি ব্যাটম্যান কি সাদা সাদা পোশাক পরে নাকি এরকম কিছু? না, এখানে ব্যাটম্যান সাদা পোশাক পরে না। এখানে শুরুটা মনে হয় এরকম ভাবে যে ব্যাটম্যান হচ্ছে ভিলেন, এবং তোমার হচ্ছে ইয়ে জোকার হচ্ছে তোমার এখানে ভালো লোক। এইখান থেকে কাহিনী শুরু, বুঝছো? তো আচ্ছা আচ্ছা পুরাই একটু ডিফারেন্ট টাইপের। তো শুরুতেই দেখায় ব্যাটম্যান হচ্ছে বন্দি, এবং জোকার হচ্ছে তোমার মানে সে অন দ্য গুড সাইড, এবং ব্যাটম্যানকে
সে হচ্ছে দেখা করতে আসছে ব্যাটম্যানের সাথে এবং তার সাথে কথা হুম, বলছে। হুম, বেসিক্যালি ভালো, রোলটা সুইচ হয়ে গেছে এখানে। এক্স্যাক্টলি। তো এখানে তোমার কালার টোনটা ওই রকম একটু একটু গ্রেইশ, একটু অন্যরকম। তো আচ্ছা পড়ে দেখতে পারো যদি তোমাদের আগ্রহ থাকে। এছাড়া আরো কিছু মাঙ্গা নিছি। বেসিক্যালি তোমার ওশিনো কো বলে একটা মাঙ্গার আমি ভিডিও দেখতেছিলাম এর মধ্যে, যে বহুদিন ধরে অ্যানিমে আসছে ইয়ান প্রেসের রিকোয়েস্ট করে, হ্যাঁ ফ্যানরা হচ্ছে বহুদিন ইয়ান প্রেসের রিকোয়েস্ট করে করে এটা অবশেষে রিপাবলিশ করার একটা বা পাবলিশ করার একটা উঠাইতে পারছে অবশেষে। তো এটা অবশেষে হুম, যে ইয়ান প্রেস পাবলিশ করতেছে, ফার্স্ট ভলিউমটা বের হয়েছে গত মাসে। হুম, আমি একটা দোকানে নিয়মিত যাই এখানে, ওই দোকানের ওয়েবসাইটে দেখলাম যে ভলিউমটা আসছে। তো আমি হচ্ছে ভাবলাম যে এটা সাথে সাথে কিনে ফেলা উচিত, এবং ডিসিশনটা ঠিক ছিল, কারণ এটা এক কপি আনছিল তারা। এখন যেটা আচ্ছা হয়েছে যে তোমার ওই আমাদের গেস্ট চলে গেল নাকি, সমস্যা নাই, যাই হোক, কন্টিনিউ করো। এখন যেটা হয়েছে যে তোমার এই ওশিনোকো হয়তো অ্যামাজন থেকে কেনা যেত, কিন্তু অ্যামাজনের যেটা সমস্যা হয়ে গেছে, অ্যামাজন এখন হুম, খুব ফালতু একটা কাজ করে এখানে। তোমার প্রি অর্ডার নেয়, প্রি অর্ডার যদি তুমি না করো, বই যখন রিলিজ পাবে ওই ডেটের পরে তুমি আর বই পাবা না ওদের সাইটে। তখন বলবে এটি আচ্ছা আউট অফ স্টক, মানে তোমার স্টকে আসার আগে আউট অফ স্টক। তুমি খালি প্রি অর্ডার আচ্ছা করলে কেবলমাত্র তখনই তুমি ডেলিভারি পাবা। হুম, 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 তো যে কারণে আমি এইটার রিস্ক নেই না, আমি গিয়ে ওশিনোকো কিনে ফেলছি। ভালো, ভলিউমটা একটু নর্মাল ভলিউমের থেকে বেশ 15-20 পাতা বেশি, কিছু হচ্ছে তোমার এক্সট্রা তোমার আছে, ডিসকাশন আছে, হুম, এনকারেজমেন্টেও কিছু কন্টেন্ট আছে। সো নট ব্যাড। আমি এখনো পড়া শুরু করিনি, বাট আশা করি ভালো হবে। আচ্ছা এটার কাহিনীটা হচ্ছে তোমার ওই কে নিয়ে, সম্ভবত শোবিজ ইন্ডাস্ট্রিকে নিয়ে, বুঝছো? আচ্ছা এছাড়া আরেকটা ভলিউম আমি কিনছি, হচ্ছে আরেক মাঙ্গা, সেটা দ্য হান্টার্স গিল্ড রেড হুড। হুম, হুম, এইটা তোমার এই যে রেড রাইডিং হুডের রিটেলিং টাইপের, বাট তোমার হচ্ছে যে যেহেতু মাঙ্গা, এখানে আর্টওয়ার্কটা আমার বেশ ভালো লাগছে, একটা অন্যরকম আর্টওয়ার্ক। আচ্ছা তোমার জঙ্গলে এরকম অ্যাডভেঞ্চার টাইপের হুম, হুম, স্টোরি মনে হয়, বা তোমার ওই ফাইটিং, মনস্টার ফাইটিং এরকম টাইপের ব্যাপার স্যাপার আছে। আচ্ছা আচ্ছা তো ভালোই। হুম, আমি দান দান কেনার খুব চেষ্টা করছি, বাট দান দান এখনো পাওয়া যাচ্ছে না কোথাও, এখানে দোকান টোকান আনে না, আর ওই আচ্ছা অ্যামাজনে নাই, আউট অফ স্টক। ও এছাড়া ইউজোকোরা ফ্যামিলি, মিশন ইউজাকুরা ফ্যামিলির 2টা ভলিউম কিনছি। হুম, হুম, ফার্স্ট ভলিউম তো বললামই আমি, পড়া হয়ে গেছে। সেকেন্ড ভলিউম পড়তেছি, ভালোই লাগতেছে। হুম, হুম, চেইনসো ম্যানের যে আর্টিস্ট তাসকি ফুজিমোতোর একটা তোমার হচ্ছে যে মাঙ্গা বের হয়েছে, তার ওয়ান শট কিছু স্টোরি নিয়ে। হুম, এটার হুম, টাইটেল হচ্ছে 17 to 22 এখানে আচ্ছা সে 17 থেকে 21 বছর বয়সের যে মাঙ্গাগুলো সে লিখছে, ছোট ছোট ওয়ান শট, সেগুলো নিয়ে একটা হুম, কম্পাইলেশন। আচ্ছা খুব বড় না কম্পাইলেশন, 150 পেজের মতো হবে। বাট হুম, হুম, আমার তাসকি ফুজিমোতোর আমি এর আগে কেবলমাত্র ফায়ার পাঞ্চ পড়ছি কিছু দূর, 4টা ভলিউম না 3টা ভলিউম পড়ছি। খুবই ডার্ক স্টোরি, হুম, হুম, অধিকাংশ লোকেরই হয়তো বা অতটা ভাল লাগবে না, উদ্ভট খুবই। আচ্ছা তো আর আর তোমার চেইনসো ম্যান তো দেখছি অ্যানিমে, যতদূর বেরোচ্ছে ভালো লাগছে। এই জন্য আমার হুম, ইচ্ছা আছে তার হচ্ছে সবই কালেক্ট করার আস্তে ধীরে। এইখান থেকে শুরু করলাম আর কি। এরপরে হচ্ছে তোমার 22 থেকে 26 বছর পর্যন্ত মনে হয় যেগুলো করছে সেটা নিয়ে একটা ভলিউম আসবে। লুক ব্যাক আচ্ছা নামে একটা ভলিউম আসবে, সেগুলো এখনো কেনা হয়নি, বাট এগুলো রাডারে আছে। আচ্ছা আচ্ছা আর এছাড়া ছাড়া আর কিছু মনে হয় কেনা হয়নি। এই মোটামুটি হুম, হুম, সপ্তাহের কালেকশন করছি আর কি। আচ্ছা তো ঠিক আছে, চেঞ্জ হ্যাঁ মানে আমার কথা যেহেতু বলো। বললা, হুম, তো হুম। ওটা একটা ইয়া আছে তোমার, ওটা কই গেল, এটা চেইনসো ম্যান ইন্টারনেটে একটা ইয়া পাইছে। একটা বক্স সেট আসতেছে এবছরের শেষ দিকে বা মাঝামাঝি, আচ্ছা 11টা ভলিউম। ওর কাহিনী তো শেষ হয় নাই, সো হুম হুম, তারপরেও তার একটা বক্স সেট আনতেছে, এটা গতকালকে আমি দেখলাম। যাক বলো। আচ্ছা। যেটা বলতেছিলাম এটা হচ্ছে একটা ইয়া আসছে তোমার, শেয়ার দেই, একটা নিউজ আসছে যেটা নিয়ে অনেকে
মজা নিচ্ছে, সেটা হচ্ছে চেঞ্জ অফ ম্যানের ফ্যান, একজন খুব বড় রকমের ফ্যান, সে আবার ফেমাস একজন পার্সন। নাম হয়তো তুমি শুনছো কিনা শুনো আমি শিওর না, কুক নাম, বিটিএস এর একজন আর কি। সে বলছে যে চেঞ্সো ম্যান হচ্ছে তার ফেভারিট অ্যানিমে, চেঞ্সো ম্যানটা আর কি তার ফেভারিট অ্যানিমে। এই হচ্ছে তো যারা আর কি চেঞ্সো ম্যানের ফিমেল ফলোয়ার, তারা হয়তো খুব আনন্দ করতে পারে এই বিষয় নিয়ে, যে তাদের আইডল একজন আছে যে চেঞ্সো ম্যানকে এসে ভালো লাগে তাদের। এখন এটাই বিটিএস নিয়ে অনেকেই খুবই ক্রেজি। বিটিএস দলটা মনে হয় ভেঙে গেছে এখন, মানে আগের মতো তারা স্ট্রং নাই। আমি রিসেন্টলি দেখলাম বিটিএস কে পপুলারিটিতে পিছনে ফেলে ওয়াচ তালিকায় ইউটিউবে শীর্ষে চলে এসেছে আলকা ইয়াগনিক, ভারতের সঙ্গীত শিল্পী। তো দেখে আমার পার্সোনালি খারাপ লাগে নাই, ব্যাপারটা ভালোই লাগছে। উপমহাদেশের একজন, আমাদের পার্শ্ববর্তী দেশের একজন শিল্পী। আর বিটিএস এর ব্যাপারটা আসলে যাদের ভালো লাগে তাদের লাগে, আমার আসলে অতটা তাদেরকে অ্যাজ এ ব্যান্ড বা সঙ্গীত শিল্পী আমার অত ভালো লাগে না। আচ্ছা যাক, তো আজকের মতো শেষ করি আর কি। হ্যাঁ, আজকে অনেক কথা হয়েছে। তো তোমার আমাদের গেস্ট হচ্ছে চলে গেল হয়তো বা ইলেকট্রিসিটি প্রবলেম, সম্ভবত ইলেকট্রিসিটি অথবা নেট চলে গেছে, দুটো একটা হবে। পরে আরেকদিন যদি সে আসতে চায় আমরা ওপেন ইনভাইটেশন দিয়ে রাখলাম। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বইমেলায় যাবেন, বইমেলা হচ্ছে। এই তো আবার দেখা, মানে কথা হচ্ছে আগামী সপ্তাহে আবার কথা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।